ইউজুয়ালি। তো তোমাদের আশা করি যে সবাই তোমরা মানে ফলো করবা ক্লাসটা। তো এখানে হয়তো তোমরা অনেকে আছো যারা অলরেডি আমাদের সাথে অনলাইন ক্লাস আগে করেছো, অর তোমাদের অনেকে আছো নিউ। আমি ধরে নিচ্ছি দুইটা সিনারিও এখানে আছে। তো দুইটা কেসে আমি এটা বলতেছি যে যারা নিউ অর যারা এর আগেও মানে আমাদের সাথে আমাদের অনলাইনের ব্যাপারগুলো জানো, তাদের সবার জন্য যে ব্যাপারটা সেটা হচ্ছে হলো যে আমাদের ক্লাসটা কন্ডাক্ট করা হবে, হাসান ভাইয়া ক্লাস নিবেন। তো অ্যাট দ্যাট টাইম আমি তোমাদের সাথে হচ্ছে হলো কিউএনএ তে থাকবো। তো তোমাদের দুইটা বক্স আছে, এই কথাগুলো আমি জানি তোমাদের অলরেডি বারবার বলা হয়েছে, তাও ভাই আমি বলতেছি একটু শুনে রাখো। বিকজ তারপরও দেখা যায় যে তোমাদের দুইটা যে সেকশন অর্থাৎ কিউএনএ সেকশন এবং চ্যাট বক্স, যেটা চ্যাট বক্সে তোমরা তোমাদের রেসপন্স গুলো বলবা। অনেক সময় ভাইয়া হয়তো বলে যে এই যে এই অঙ্কটার অ্যান্সার তোমাদের কি আসছে, হয়তো কোনো একটা অঙ্কের অ্যান্সার আসছে 15 ধরে নেয়। এখন তোমরা সবাই যদি 15 লিখে ফেলো, এই ধরনের কথাগুলো এগুলো তোমরা চ্যাট বক্সে লিখো, এগুলো তোমরা কিউএনএ তে লিখো না। এতে করে কি হবে যে তোমরা যদি সবাই তোমাদের নর্মাল কথা, এই যে যেমন ফর এক্সাম্পল একজন মাত্র হ্যাঁ লিখলা, এই কথাটা তুমি লিখলে কিউএনএ তে, এই কথাগুলা ভাইয়া এক্সাম কিভাবে হবে, এক্সাম কি রেগুলার হবে, এই যে সানিয়া তোমরা এই যে কথাগুলো কিউএনএ তে লিখতেছো, হ্যাঁ এগুলো যখন তোমরা কিউএনএ তে লিখো, এতে করে যখন আমি কিউএনএ তে কোন একটা স্টুডেন্ট হয়তো আমাকে একটা ম্যাথ নিয়ে কোশ্চেন করছে, সেটার হয়তো আমি অ্যান্সারটা দেওয়ার ট্রাই করতেছি বা দিচ্ছি, সো এটাতে আমার একটু টাইম লাগে, স্বাভাবিক ব্যাপার। একটা হয়তো অঙ্ক আমি নিজে হাতে করে কাউকে অ্যান্সারটা আমি বলতেছি। তো এই কারণে তোমরা কিউএনএ সেকশনে তোমাদের রেলিভেন্ট কোশ্চেন গুলো করবা, যেগুলো তোমাদের একদম পড়ার সাথে রিলেটেড। যে ভাইয়া হয়তো ভাইয়া কোনো একটা অঙ্ক করাই গেছে, হয়তো তুমি ওই পার্টটা বুঝতে পারো না, এখন ভাইয়াকে তো একটা অঙ্কের জন্য বারবার আমরা রিভার্সে যাইতে বলি না, সেটা তুমি আমাকে বলে ফেলো ভাই ওই অঙ্কটা একটু আমাদেরকে বুঝায় দেন, ওরকম কথা। তাহলে কিউএনএ তে বুঝে ফেলছো হয়তো আমাদের রেলিভেন্ট কোশ্চেন, আর ভাইয়ের সাথে যে কোনো রেসপন্স তোমরা চ্যাট বক্সে করো। সো ভাই এখন শুরু করে দিবে ভাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহসিন তো বললেই হচ্ছে কিছু ম্যাটারগুলো, সেটা হচ্ছে যে কিউএন মানে মেইন কথা হচ্ছে তোমাদের সাথে আমার বা আমরা যারা টিচাররা আছি, মানে আমাদের সাথে তোমাদের যে ইন্টারেকশন গুলা, তোমরা তো ডিরেক্টলি কথা বলতে পারতেছো না আমাদের সাথে, বা আমরা অনুমতি না দিলে তোমরা আমাদের সাথে কথা বলতে পারবে না। সেই ক্ষেত্রে ধরো তোমাদের সাথে ইন্টারেকশন করার ৩টা ওয়ে আছে। তোমরা স্ক্রিনের দিকে তাকাইলে তুমি খেয়াল করতে পারবে যে একটা হচ্ছে কিউ&এ সেকশন, একটা হচ্ছে চ্যাট বক্স, আর একটা হচ্ছে হ্যান্ড রেইজার অপশন। তো কিউ&এ তে হচ্ছে আমি যখন আজকে ভোকাল দিচ্ছি, আমি কিন্তু আজকে কিউ&এ তে দেখবো না। মানে আর কিউ&এ কি করবা, মানে তাহসিন ভাই তোমাদের বলছে, তারপর আমি আরেকবার একটু সামারি দেই। সেটা হচ্ছে যে আজকের ক্লাস রিলেটেড যে কোনো ম্যাথ প্রবলেম তোমরা হচ্ছে কিউ&এ তে করবা। শুধু ম্যাথ প্রবলেমের কথা বলছি, অন্য কোনো কিছু না। তোমরা যদি এখন বই রিলেটেড কোশ্চেন করো বা উদ্ভাসের ম্যানেজমেন্ট রিলেটেড কোশ্চেন করো, আসলে এই ধরনের ইনফরমেশন গুলো আমরা সবকিছু জানি না, বা এত মানে স্মুথলি আমরা মানে বলতেও পারবো না। সেই কথাগুলো যদি তোমরা কিউ&এ তে করো, তাহলে তাহসিন ভাই তোমাদের যে অরিজিনাল কোশ্চেন গুলো সেগুলো খুঁজে পাবে না। এটা স্বাভাবিক, কারণ এতগুলো স্টুডেন্ট একসাথে যখন কোশ্চেন করতেছো, একটা সিম্পল কোশ্চেনে কিন্তু অনেক বিশাল একটা এফেক্ট। কারণ ধরো 100 জন স্টুডেন্ট একটা কোশ্চেন সেম করলো যে ভাই আমাদের বই কবে দিবে। তো চিন্তা করে দেখো যে হাসিন ভাইয়ের কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে তোমাদের অরিজিনাল কোশ্চেন গুলো খুঁজতে। এই জন্য তোমাদের নিজেদেরও প্রবলেম হবে। এই হচ্ছে ফার্স্ট, যে কিউ&এ তে তোমরা শুধুমাত্র আজকের ক্লাস রিলেটেড যে রেলেভেন্ট কোশ্চেন গুলো ছিল সেগুলো করবা। এবার 2 নম্বর ফরম্যাটে আসি, সেটা হচ্ছে যে আমার সাথে তোমরা কিভাবে ইন্টারাকশন করবা। আমার সাথে ইন্টারাকশন করার হচ্ছে দুইটা ওয়ে। একটা দেখবা হচ্ছে হ্যান্ড রেইজের অপশন, আর একটা দেখবা হচ্ছে চ্যাট বক্স। ধরো আমি তোমাকে বললাম ভাই আমার কথা কি তুমি বুঝছো কিনা, এটা বলার জন্য তার চ্যাট বক্সে ইয়েস নো লেখার দরকার নেই। তুমি তখন হ্যান্ড রেইজ এর একটা বাটন আছে, ওখানে ক্লিক করবা। তুমি যখন হ্যান্ড রেইজ অপশনে বাটনে ক্লিক করো, তখন আমার এখানে একটা নোটিফিকেশন আসে। আমি বুঝতে পারি যে হ্যাঁ তুমি আমার কথাটা বুঝছো। তো এই কথাটা কয়জন ক্লিয়ার, আমাকে একটু হ্যান্ড রেইজ করে কনফার্ম করো, যে আমি দেখি যে আমার কথাটা তোমরা সবাই বুঝছো কিনা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সবাই তোমরা হ্যান্ড রেইজ করছো। সঙ্গে সঙ্গে করে হ্যান্ড ডাউন করে ফেলবো, যাতে তোমরা পরবর্তীতে আবার হ্যান্ড রেইজ করতে পারো। তো এই ছিল হচ্ছে হ্যান্ড রেইজের ব্যাপারটা। মানে আমি তোমাকে মাঝে মাঝে কোশ্চেন করবো, ভাই এটা বুঝছো কিনা, বা আমার সাথে তোমরা একমত কিনা, এই ধরনের কথা, বা আমার সাথে সায় দেওয়ার জন্য তোমরা, ছোটখাটো ব্যাপারে সায় দেওয়ার জন্য তোমরা হ্যান্ড রেইজ করবা। এবার আসি 2 নম্বর ব্যাপারটা। কিছু কিছু কোশ্চেন, যেমন আমি তোমার থেকে অ্যান্সার জানতে চাই, ভাই এটার অ্যান্সারটা কি। তখন আমার কোশ্চেনের অ্যান্সারটা তোমরা চ্যাট বক্সে লিখবা। আমি চ্যাট বক্সটাই ফলো করি, আমি কিউ&এ তে যেমন একটা যাই না। তো তুমি যদি আমার কোশ্চেনের অ্যান্সারটা চ্যাট বক্সে লেখো, মানে কিউ&এ তে লেখো, তাহলে কিন্তু তাহসিন ভাইয়ের সমস্যা হবে, কারণ সে অরিজিনাল কোশ্চেন খুঁজতে যাচ্ছে, তুমি লিখে দিলা ইয়েস অথবা লিখে দিলা 5। সে কনফিউজড হয়ে যাবে যে ইয়েস অথবা 5 আসলে কিভাবে লিখছে। সো তোমরা এই দুইটা ব্যাপার অবশ্যই মনে রাখবা, যে কোনটা চ্যাট বক্সে লিখবা আর কোনটা কিউ&এ তে লিখবা। তো এই হচ্ছে মোটামুটি একটা সারাংশ। আর ঢাকা ইউনিভার্সিটিতে নতুন প্যাটার্নের কোশ্চেন বা নতুন প্যাটার্নের মানে পরীক্ষা হবে, এই ব্যাপারগুলো নিয়ে চ্যাট বক্সে কোনো কোশ্চেন না। আমি লাস্টে 10 মিনিট ধরে তোমাদের শুধু ধারণা দিব কিভাবে তোমরা পড়াশোনা করবা, বা এই মানে এখন তোমাদের কি করা উচিত। সো লাস্টে 10 মিনিট না, ওটা কথা হবে। সো প্রথমে আমরা কোনো টপিকস নেওয়ার কথা বলবো না, শুধুমাত্র ম্যাথের দিকে তাকাবো, কোন একটা ম্যাথ না বুঝলে সেটা আমরা কিউ&এ তে করবো।
এক নাম্বার। আর যদিও আমরা তারপরেও না বুঝি, আমরা আগে থেকেই বলবো না ভাই রিপিট করেন। কারণ দেখো এই বিন্যাস সমাবেশ চ্যাপ্টারটা কিন্তু ধরো হিউজ একটা চ্যাপ্টার, আমাকে 2 ঘন্টার সামথিং এর মধ্যে আমাকে শেষ করতে হবে। সো আমি ওভারঅল যদি পুরাটা তোমাকে সারাংশ দিতে যাই বা মানে ফুলফিল দিতে চাই, আমার কিন্তু 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। তো এখানে যে আমরা চিন্তাটা করলাম যে তাহলে স্টুডেন্টরা যদি কোনো কোশ্চেন না বুঝে এবং সেটা বুঝতে নাই পারে তাহলে তারা কি করবে? তা আমরা কিন্তু দেখো একটা অপশন রাখছি, রেকর্ডের অপশন। তো তোমরা কিন্তু রেকর্ড ক্লাসটা পেয়েই যাচ্ছ। সো তোমরা যেখানে বুঝো নাই ওইটুকু জাস্ট বারবার দেখে নিলে ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এটা স্বাভাবিক যে আমরা হিউম্যান, আমরা একবারে নাই বুঝতে পারি। সো এটা নিয়ে তোমার মাথায় ব্যথা নেই। আর সেকেন্ড অপশনটা হচ্ছে আমাদের তো ভাই একজন আছেই, তো তোমাদের যে কোনো কোশ্চেনের ইনশাল্লাহ সে রেসপন্স করবে আই বিলিভ। তো এই ছিল হচ্ছে ব্যাপারটা, যে তোমরা আগে কনফিউজ হয়ে যাবে না যে ভাইয়া রিপিট করেন, ভাই এই ব্যাপারটা বুঝি নাই, এই জিনিসটা এই ম্যাথটা একটু মানে সমস্যা হয়ে গেছে। দেখো আমি যখন তোমাকে ধরো একটা ম্যাথ করাচ্ছি, ওই ম্যাথটা করা বুঝে তোমাকে আমি পরের ম্যাথটাতে চলে গেছি, আগের ম্যাথটা নিয়ে তুমি আর কোনো কোশ্চেন করবে না, কারণ আলটিমেটলি আমি যখন নতুন কোশ্চেন যাচ্ছি, তুমি যদি আগের কোশ্চেনে মানে কোশ্চেন করা স্টার্ট করো, তাহলে নতুন কোশ্চেন ব্যাপারটা কিন্তু তুমি বুঝবে না, যে নতুন কোশ্চেন আমি কি কি করছি এটাই তুমি কনফার্ম হবে না। কারণ এখানে কিন্তু একটা, কারণ আমি কিন্তু তোমার কথা শুনতে পাচ্ছি না। ইভেন এত পরিমাণ ধরো চ্যাটে কোশ্চেন আসে, আমরা ওটা সবসময় দেখতেও পারি না। তুমি যদি একটা বলো যে ভাই আমি এটা বুঝি নাই, এটা তুমি যে কোনটার কথা বলছো আমি এটাও কনফার্ম না। কারণ এটা কিন্তু ধরো একদম মানে সামনাসামনি ক্লাস না যে তোমার কথাটা 100% রেসপন্স আমি করতে পারবো। সো এই ব্যাপারগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবা। চ্যাট কিউএন্ডএ দরকার ছাড়া একটা কথাও বলবো না, পুরা স্ক্রিনের দিকে তাকাবো, ভাইয়ারা যেটা বলবে সেইভাবে ক্লাস করবো ইনশাল্লাহ। তাহলে দেখবা যে ক্লাসটা অনেকটা কোঅপারেটিভ হবে। আর আরেকটা সেটা অ্যাডিশনাল কথা হচ্ছে যে তোমরা তো অবশ্যই রেকর্ডটা পেয়ে যাবা, তো যেখানে সমস্যা হবে সেখানে তুমি শুধু ক্লাসে দেখবে যে তোমরা 80% বুঝছো কিনা। 80% বুঝলে ইউ আর জিনিয়াস, বাকি 20% রেকর্ড ক্লাস। তো আমরা শুরু করি। তো প্রথমে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে বিন্যাস সমাবেশ আসলে জিনিসটা কি। সিম্পল কথা যে আমি শুধু এই দুইটা জিনিসের ব্যাপারটা বোঝাবো, যে এনপিআর জিনিসটা কি আর এনসিআর জিনিসটা কি, মানে কখন সি বসবে আর কখন পি বসবে। খাঁটি বাংলা কথা বলে দিব, এইটাই খালি মনে রাখবা। যাকে উল্টাপাল্টা করলে যাকে উল্টাপাল্টা করলে চেঞ্জ হয়। দেখো যাকে উল্টাপাল্টা করলে জিনিসটা চেঞ্জ হয়ে যায়, যেমন ধরো তুমি একটু ইমাজিন করতে পারো, যেমন আমি সবচেয়ে বেস্ট যেটা উদাহরণ দিই সবসময় সেটা হচ্ছে টাকার উদাহরণটা। দেখো আমি যদি তোমাকে বলি যে আমার কাছে 21 টাকা আছে, তাই না? 21 টাকা আমি কি কি দিয়ে লিখছি? 2 বার 1 দিয়ে লিখছি। আবার ধরো কেউ কেউ এই 21 টাকায় না লিখে 1 2, দেখো 1 2 দিয়ে কিন্তু আবার 12 টাকাও লেখা যায়। খেয়াল করছো? তোমাকে যদি আমি কোশ্চেন করি ভাই 21 টাকার 12 টাকা কি সমান, তুমি বলবো অবশ্যই সমান না। খেয়াল করে দেখো আমি 2 আর 1 একই জিনিস ইউজ করছি, খালি ইন্টারচেঞ্জ করছি, মানে উল্টাপাল্টা করে দিছি, পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে। এই যা করলা এটাই আসলে পি। খাঁটি বাংলা বললে বিন্যাস, বা এটাকে বলে সাজানো। দ্যাটস ইট। তার মানে হচ্ছে বিন্যাস সেই জিনিসটাই, বা আমরা পি সেখানে ইউজ করব। আমরা দেখবো যে সমস্ত কোশ্চেনে উল্টাপাল্টা করলে জিনিসটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি সির ব্যাপারটায়। যাকে উল্টাপাল্টা করলে চেঞ্জ হয় না, ঠিক আছে? যাকে উল্টাপাল্টা করলে চেঞ্জ হয় না। এখন এই ব্যাপারটা কি, যেমন ধরো তোমরা ফুটবল খেলতে গেছো, আমরা ছোটবেলায় ফুটবল খেলতাম। ফুটবল খেলে ধরো আমরা 4 জন ধরে ফুটবল খেলতেছি, 4 জন করে। তো আমার দলে ধরো নাম হচ্ছে এ বি সি ডি। এখন ধরো আমার দলে যে 4 জন আছে, আমি এ বি সি ডি কে নিলাম, আবার ধরো আমি এভাবেও নিতে পারি, প্রথমে বি নিলাম, পরে সি নিলাম, পরে ডি নিলাম, পরে এ নিলাম। আচ্ছা, আগের দলটা আর নতুন দলটা কিন্তু আলাদা না, কারণ প্রথম দলের মধ্যে এ বি সি ডি আছে, দ্বিতীয় দলের মধ্যেও এ বি সি ডি আছে। হয়তো আমি অন্যভাবে চুজ করছি, কিন্তু সমস্যা নাই, দুইটা দল কিন্তু একই দল। তাহলে খেয়াল করে দেখো যে এখানে তোমার যা আছে এখানে এক্স্যাক্টলি তাই আছে, উল্টাপাল্টা কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে যেখানে উল্টাপাল্টা করলে কোনো সমস্যা হচ্ছে না বা চেঞ্জ হচ্ছে না, সেই ব্যাপারটাই হচ্ছে সি। তাহলে কাকে উল্টাপাল্টা করা যায়? যেমন দল গঠন, কমিটি গঠন, বা কোনো ফ্যামিলির কথা বললে, এই ব্যাপারগুলাই হচ্ছে আমার মূলত হচ্ছে সমাবেশ, যেখানে সি ইউজ করতে হয়। তো মনে রাখো যে দল গঠন, কমিটি গঠন, এই ব্যাপারগুলো আমরা সি ইউজ করি। আর নর্মালি সাজানো, তারপর হচ্ছে বিন্যাস বা শব্দ গঠন, সংখ্যা গঠন, এই জিনিসগুলো যেহেতু উল্টাপাল্টা করলে পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে যায়, তাহলে ওখানে আমরা ইউজ করি হচ্ছে পি। আচ্ছা, এখন আমরা প্রথমে যে ব্যাপারটা আসবে তোমাদের সাথে, তোমরা যদি কেউ ক্লাস না করে থাকো আগে অনলাইনে, তাহলে এই পোল জিনিসটা তোমাদের কাছে সম্পূর্ণ নতুন। তো এই জিনিসটাকে বুঝাই নি, পোল জিনিসটা কি আসলে। পোল নর্মালি হচ্ছে ভোট। তো আমি এখন এই কোশ্চেনটা তোমাদের উদ্দেশ্যে লঞ্চ করার পরে তোমাদের দেখবা যে স্ক্রিনে এই এ বি সি ডি নামে 4টা অপশন আসবে।
তো তোমরা তোমাদের প্রত্যেকটা স্ক্রিন থেকে স্ক্রিনে জাস্ট ক্লিক করলে, যেমন ধরো তোমার ইচ্ছা হচ্ছে বি অ্যান্সার করবে, তো বিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই বিতে যে তুমি ক্লিক করছো না, ওই ক্লিকের ভ্যালুটা আমাদের সফটওয়্যারের মাধ্যমে আমাদের কাছে চলে আসবে। আমরা দেখতে পারবো তোমাদের পুরো সমন্বয়ে বি কত পার্সেন্ট স্টুডেন্ট উত্তর দিছো। এটাই হচ্ছে বল, মানে একটা এমসিকিউ টাইপের একদম মানে লাইভ, মানে যে যে ব্যাপারটা যে তুমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওইটা তুমি অ্যান্সার আমাদের কাছে চলে আসবে। তো এটা একটা বেসিক কোশ্চেন নিয়ে আমি তোমাদের একটা পোল লঞ্চ করতেছি। আমি তোমাদের এটার জন্য 30 সেকেন্ড টাইম দেবো, এবং তোমরা খেয়াল করো যে উপরে কিন্তু টাইম তোমরা দেখতে পারবো, যে টাইমও দেখা যাচ্ছে। ওকে, টাইম স্টার্ট, 30 সেকেন্ড টাইম পাবো। লাস্ট 3 সেকেন্ডস। ওকে, টাইম আপ। আচ্ছা, এবার তোমরা যে অ্যান্সারটা দিছো, আচ্ছা সেই অ্যান্সারটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি তোমাদের অ্যান্সারটা শেয়ার করে দিছি। তোমাদের স্ক্রিনে দেখো এখন উঠে উঠে গেছে যে 14% স্টুডেন্ট তোমরা এ নাম্বার অ্যান্সার করছো, 46% স্টুডেন্ট তোমরা বি নাম্বার অ্যান্সার করছো, 33% এভাবে ধরো 7%। তো এই ব্যাপারটা কিন্তু অনেকটা ধরো আমাদের খুবই সুন্দর একটা মেসেজ দেয় যে তোমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ক্লাস করতেছো, বাট তোমাদের মধ্যে স্টুডেন্টরা কোন মানে কত পার্সেন্ট স্টুডেন্টরা ভুল করতে পারে, একটা কমন মিস্টেক করতে পারে। এখান থেকে তোমাদের ধরো একটা ভালো ডেভেলপমেন্ট করার জায়গা আছে, সেটা হচ্ছে যে তুমি বুঝতে পারবা যে তুমি কোনটা দাগাইছিলা, তাহলে তো মানে তোমাকে আরো মানে কতটুকু উন্নতি করতে হবে। বুঝা গেছে? তো আমরা দেখতে পাচ্ছি যে 46% মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা কারেক্ট অ্যান্সার করছো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর আমি এই জিনিসটা আরেকবার একটু তোমাদের দেখাই দিচ্ছি কেন এটা হচ্ছে। আচ্ছা, সরি সরি, আসলে এটা ম্যাক্সিমামটা তোমরা ভুল করছো, আসলে এনপি 8 হবে না, এটা এনপি 9 হবে। আচ্ছা, আমি এটা বলে দিচ্ছি যে কেন এটা ম্যাক্সিমাম ভুল হচ্ছে। তোমাকে যখন আমি বলবো হচ্ছে 5p2 এর মিনিংটা হচ্ছে 5 গুণ 4। যখন এখানে 2 লিখতেছি, দেখো আমি এখানে দুইটাই লিখছি, ক্রমান্বয়ে কমছে কিন্তু দুইটাই লিখছি। আমি যখন তোমাকে বলবো হচ্ছে 9p3, এটার মিনিংটা হচ্ছে 9 গুণ 8 গুণ 7। তাহলে দেখো আমি এখানে তিনটাই লিখছি এবং তিনটাই ক্রমান্বয়ে কমছে, স্টার্ট হয়েছে 9 থেকে, তো 9 8 7। এখন যদি তোমাকে আমি বলি যে ভাইয়া 9p8, তাহলে কি করবা? এখানে n তো একটা লিখেই ফেলছো তাই না, n-1, তাহলে এভাবে কত পর্যন্ত যাবা? n-7 পর্যন্ত যাবা। যেহেতু এখানে খেয়াল করে দেখো কয়টা, এটা হচ্ছে একটা, এটা দুইটা, এভাবে যাইতে যাইতে এটা হচ্ছে 8টা, আর এই n একটা 9টা। তাহলে কি হবে অ্যান্সার? NP9। অ্যান্সার হচ্ছে সি। তাহলে আমরা খেয়াল করে দেখলাম যে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু উত্তর দিয়েছিল হচ্ছে বি। তাহলে আমরা বুঝতে পারছি এটা একটা কমন মিস্টেক। সো বি কেয়ারফুল, এই মিস্টেকটা আমাদের অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, তো আমরা এখন মূল প্রবলেমগুলোতে ঢুকে যাব। তো ঢুকে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলিনি, সেটা হচ্ছে যে বিন্যাসে মোটামুটি আমরা তিনটা জিনিস শিখবো। তোমাদের পুরো বইতে তিনটা জিনিসই দেওয়া আছে, মনে জানি থাকে। 1 নাম্বার হচ্ছে শব্দ গঠন, শব্দ গঠনের ম্যাথ। 2 নাম্বার হচ্ছে সংখ্যা গঠনের ম্যাথ। আর 3 নাম্বার হচ্ছে চক্রবিন্যাস। এই তিনটা টপিকস বাদে আর কিছু নাই বিন্যাসে। ক্লিয়ার? আমাদের টার্গেট থাকবে এই তিনটা জিনিস আমরা খুব ভালো করে বুঝবো। এখন শব্দ গঠনের অনেকগুলো কোশ্চেন থাকবে, সেটা কিভাবে অ্যানালাইসিস করা যায় সেটা মানে আলাদা কথা, বা সব মানে সংখ্যা গঠনেরও থাকতে পারে, চক্রবিন্যাসেরও থাকতে পারে। কিন্তু মনে রাখবা তোমাদের বইয়ের পুরো চ্যাপ্টার জুড়ে জাস্ট এই তিনটা কথাই বলা হয়েছে: শব্দ গঠন কিভাবে করবা, সংখ্যা গঠন কিভাবে করবা, আর চক্রবিন্যাস কিভাবে করতে হয়। ওকে, তো আমরা স্টার্ট করি। 1 নাম্বার কোশ্চেন, যে কতভাবে বিন্যস্ত করা যায়। কতভাবে বিন্যস্ত করতে বলতে বোঝানো হয় সবগুলো নিয়ে কতভাবে বিন্যস্ত করা যায়। সো ট্রায়াঙ্গেলে কয়টা জিনিস আছে? TRIANGLE, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা জিনিস আছে। 8টা জিনিসকে কতভাবে সাজানো যায়? 8 ফ্যাক্টোরিয়াল। তুমি 8 ফ্যাক্টোরিয়াল বলতে পারো, অথবা তুমি এটাও বলতে পারো যে 8টা জিনিস আছে, 8টা ওয়েতে সাজাতে পারি, 8p8, তুমি একইভাবে বলতে পারো, কোনো সমস্যা নেই। দুইটা যে কোনো একটা বলতে পারো, ইটস ওকে। আমি 2 নাম্বারটা একটু পরে বলবো, 2 নাম্বারটা মাথায় রাখো যে 2 নাম্বারটা আমাকে একটু পরে বলতে হবে। আমি 3 নাম্বারটা অ্যান্সার করবো আর 4 নাম্বার অ্যান্সার করে নিই। আচ্ছা, তো আমার ট্রায়াঙ্গেলকে আমাকে সাজাইতে হবে, এবং ট্রায়াঙ্গেলের জন্য আমাকে জায়গা নির্ধারণ করতে হবে 8টা জায়গা। যেহেতু 8টা লেটার আছে, তো আমি 8টা জায়গা সিলেক্ট করতেছি। আমি চাচ্ছি তোমরা ভিজুয়াল ব্যাপারটা বুঝো, মানে একবারে মুখস্থ করার চেয়ে জিনিসটা বুঝে দেন মুখস্থ রাখাটা অন্যায় হবে না। তো 1 2 3 4 5 6 7 8। দেখো, পুনর্বিন্যস্ত কথাটা কিন্তু আমরা ভুলে যাবো, আমি ধরে নিচ্ছি পুনর্বিন্যস্ত কথাটা নাই। ঠিক আছে, এই পুনর্বিন্যস্ত ব্যাপারটা আমরা লাস্টে একবার বলবো যে কি করলে কি করতে হয়। প্রথম স্থানে সর্বর্ণ থাকবে, এই হচ্ছে কথা। এখন সর্বর্ণ আছে কয়টা? তো আমরা দেখি সর্বর্ণ কিভাবে বের করতে হয়। TRIANGLE, ট্রায়াঙ্গেল। আচ্ছা, তো খেয়াল করে দেখো সর্বর্ণ আছে হচ্ছে আমার 3টা, আর ব্যঞ্জনবর্ণ আছে হচ্ছে আমার 5টা। এখানে
এখানে 5টি ব্যঞ্জন বর্ণ আর হচ্ছে 3টি স্বরবর্ণ। আচ্ছা, এখন কথাটা হচ্ছে যে এই 3টি স্বরবর্ণ আমি বসাইতে পারবো প্রথম স্থানে, তাই না? আমাকে বলে দিচ্ছে যে প্রথম স্থানে স্বরবর্ণ থাকবে, মানে যা বলছে আমরা তাই করব। তাহলে প্রথম ঘরে তুমি আইও বসাইতে পারো, প্রথম ঘরে তুমি এও বসাইতে পারো, প্রথম ঘরে তুমি ইও বসাইতে পারো। তাহলে তোমার 3টা ওয়ে আছে, বা এই 3 কিন্তু ওয়ে। এটা আবার ভাইও না যে আমি মানে 3টা মানে আমি 3টা একসাথে বসাই দিছি। 3টা ওয়ে আছে, আমি একটা বসাচ্ছি। যেমন ধরো তুমি ঢাকা থেকে রাজশাহী যাবা, বাস ধরো 3টা আছে, তুমি কি 3টাতে একসাথে যাও নাকি যে কোনো একটাতে যাও? যে কোনো একটাতে যাও। তো এখানেও সেরকম যে এখানে 3টা ওয়ে আছে, কিন্তু ঘরটা ফিল আপ হবে একটা ওয়েতে। এটা জেনে মাথায় থাকে, আমি এখানে বসাবো কিন্তু একটা, বসবে একটা। যদি একটা বসে যায়, ধরে নিচ্ছি আই বসে গেছে, তাহলে এই স্বরবর্ণ থেকে আছে 2টা, আর এই ব্যঞ্জন বর্ণ টোটাল হচ্ছে 5টা। তাহলে 5 আর 2 7টা। এই 7টার আর কোনো আমাকে কন্ডিশন দেয় নাই, এই 7টা জিনিস এই 7টা প্লেসে বসে যাবে। তাহলে 7p 7, 7টা জিনিস 7 জায়গায় বসবে, 7p 7। বা এখানে নরমালি বললে এটার অ্যান্সার হচ্ছে আমার, তাহলে আমরা বুঝতে পারছি অ্যান্সারটা হচ্ছে 3 গুণ 7p 7 মানে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। খুব ইজি একটা ম্যাথ, কোনো সমস্যা নেই, একদম ইজি। আচ্ছা, এভাবে পরেরটা আমরা সিমিলার ভাবে চিন্তা করব, যে 1টা 2টা 3টা 4 5 6 7 8। খুব ফোকাস করো, আগেরটা যারা একটু কনফিউজড হয়ে যাবে তারা নিচেরটা বুঝবা। এখন দেখো প্রথম ঘরে ফিল আপ করার জন্য কয়টা ওয়ে আছে। আমার প্রথম ঘরে যেহেতু ব্যঞ্জন বর্ণ বসবে, তাহলে ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 5টা। ইমাজিন করো ঢাকা থেকে রাজশাহী যাবা, 5টা বাস আছে। যেমন টি একটা বাসের নাম RNGL। এই 5টা বাসের মধ্যে থেকে যে কোনো একটা বাসে আমি যাব, কিন্তু ওয়ে আছে হচ্ছে আমার 5টা। তাহলে প্রথম ঘরটা ফিল আপ করা যায় 5টা ওয়েতে। কিন্তু আমি কিন্তু এখানে 5টাই বসাই নাই, বা আমি 5টা বাসেই যাব না, আমি একটাতে যাব। সো ওই আমি মনে মনে ভাবলাম একটা হয়ে গেছে, আমি ধরে নিচ্ছি সেটা টি। তাহলে এখন আমার কাছে আছে ব্যঞ্জন বর্ণ 4টা, স্বরবর্ণ 7টা। আমার এখন আর কোনো কন্ডিশন দেয় নাই, তাহলে 7টা বর্ণ আছে, 7টা প্লেসে বসতে পারে 7p7 হইতে। অ্যান্সার হচ্ছে 5 × 7 ফ্যাক্টোরিয়াল। দ্যাটস ইট। তো এই হচ্ছে নর্মাল বিন্যাস। এখন আমি 3টা বিন্যাসকে তোমাদের সুবিধার্থে হচ্ছে একটু মানে নর্মাল করে রাখি, যে টোটাল বিন্যাসটা ছিল হচ্ছে প্রথম কোশ্চেনে 8 ফ্যাক্টোরিয়াল। সর্বর্ণ প্রথমে রেখে বিন্যাসটা ছিল হচ্ছে আমার 3 × 7 ফ্যাক্টোরিয়াল। ব্যঞ্জন বর্ণ প্রথমে রেখে বিন্যাসটা ছিল 5 × 7 ফ্যাক্টোরিয়াল। খুবই ইজি একটা কোশ্চেন। কিন্তু এখানে একটা কথা এখন আমরা খুব ইউজ করব, সেটা হচ্ছে পুনর্বিন্যস্ত। পুনর্বিন্যস্ত মানেটা হচ্ছে এই ট্রায়াঙ্গেল, এই বিন্যাসটা তো আমি একবার করেই ফেলছি। পুনর্বিন্যস্ত বলতে বোঝানো হয় আমার নতুন বিন্যাসে যদি ট্রায়াঙ্গেল থাকে তাহলে 1 বিয়োগ করে দিতে হবে। আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি বলছি যদি আমার বিন্যাসে থাকে তাহলে আমি 1 বিয়োগ করবো। পুনর্বিন্যস্ত মানে কিন্তু 1 বিয়োগ না। যেমন প্রথম কোশ্চেনে খেয়াল করো, এই 8 ফ্যাক্টোরিয়াল রিপ্রেজেন্ট করে যতগুলো বিন্যাস ছিল সমস্ত বিন্যাসই করে ফেলছো, তার মানে ট্রায়াঙ্গেলটা অবশ্যই আছে বিন্যাসের মধ্যে। তাহলে আমাকে পুনর্বিন্যস্ত করতে বলছে, এই জন্য আমি 1 বিয়োগ করছি, কোনো সমস্যা হয় নাই আমার, আমি অবশ্যই 1 বিয়োগ করবো। এবার পরেরটা খেয়াল করে দেখো আসলে কি বিয়োগ যায় কিনা। পরের বিন্যাসে আমার প্রথমে কি আছে? স্বরবর্ণ। তাহলে এই যে 3 × 7 ফ্যাক্টোরিয়াল, এতগুলো বিন্যাসের প্রত্যেকটা বিন্যাসেরই প্রথমে স্বরবর্ণ আছে। ট্রায়াঙ্গেলের প্রথম লেটারটা কি? ব্যঞ্জন বর্ণ। তাহলে এই ট্রায়াঙ্গেলটা কখনোই এই 3 নাম্বার কোশ্চেনে আসতে পারে না, কখনোই আসবে না, এটা পসিবলই না। কারণ আমি প্রথম লেটারটা স্টার্ট করছি আই দিয়ে অথবা এ দিয়ে অথবা ই দিয়ে, কখনোই প্রথম লেটারটা টি দিয়ে স্টার্ট হইতে পারতেছে না, এটা অসম্ভব। তার মানে এই বিন্যাসে আসলে ট্রায়াঙ্গেল নাই, এখানে ট্রায়াঙ্গেল নাই, এটা গ্যারান্টি। আমি কেন আমি কনফার্ম হইলাম, কারণ প্রথমে আসলে টি তো নাই, তাহলে ট্রায়াঙ্গেল আসার সম্ভাবনাই নেই। তাহলে এখানে কিন্তু কোনো কিছু বিয়োগ করতে হবে না। যদি ট্রায়াঙ্গেল থাকতো তাহলে পুনর্বিন্যাসে আমি 1 বিয়োগ করতাম, কিন্তু ট্রায়াঙ্গেল তো নাই, এই জন্য আমরা 1 বিয়োগ করলাম না। পরেরটা খেয়াল করে দেখো, প্রথমে ব্যঞ্জন বর্ণ, তার মানে কি টি, তাহলে অবশ্যই ট্রায়াঙ্গেল আসতে পারে। যেহেতু ব্যঞ্জন বর্ণ দিয়ে ট্রায়াঙ্গেল শুরু হয়েছে, এই জন্য 4 নম্বরে ট্রায়াঙ্গেল আসতে পারে, এই জন্য আমরা 1 বিয়োগ করে দিলাম। বুঝা গেছে? তাহলে এটা ছিল আমার 2 নম্বর কোশ্চেন, এটা ছিল আমার 3 নম্বর কোশ্চেন, এটা ছিল আমার 4 নম্বর কোশ্চেন। কখনো 1 বিয়োগ হবে আর কখনো 1 বিয়োগ হবে না, অবশ্যই মনে রাখবা। যে কোশ্চেনটা দেওয়া থাকবে ওইটা যদি আমার অ্যান্সারে থাকে তাহলে 1 বিয়োগ করব, না থাকলে 1 বিয়োগ করব না। ওকে, কজন বলছে আমাকে একটু হ্যান্ড রেজ করে কনফার্ম করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে আমরা পরেরটাতে। এখানে যে কন্ডিশনটা মনে রাখবা সেটা হচ্ছে যে এরকম, স্বরবর্ণগুলো একত্রে থাকবে। একটা কথা মনে রাখবো যে আমরা প্রত্যেকটা কোশ্চেনের পাশে তোমাকে কিছু হিন্ট দিয়ে দিব, যে প্রসেসে করলে তোমাদের অনেক সুবিধা হবে। আমি জানি এটা অনেক প্রসেসে করা যায়, অনেক ভাবে করে।
তো একত্রের যে সবচেয়ে ইজিয়েস্ট মেথডটা সেটা হচ্ছে যে যাদের একত্রে বলবে তাদের একটি বক্সের মধ্যে আমরা আটকাই দিব। বোঝা গেছে? এটা আমরা ধরে নিব তারা একটা বক্সের মধ্যে আর কি, বা তারা একটা বক্সের মধ্যে আটকে দিচ্ছে। ওকে ফাইন। এবার আমরা খেয়াল করি যে ইঞ্জিনিয়ারিংটা আসলে মানে কিভাবে আছে, আমরা এটা একটু মানে দেখি, তাহলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব। EN GIN RING। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং খেয়াল করে দেখো যে তাহলে আমার এখানে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমার কতগুলা স্বরবর্ণ আছে। এই যে উপরে সবগুলো হচ্ছে আমার স্বরবর্ণ। তাহলে আমার শর্ত কি ছিল? এই সবগুলো স্বরবর্ণগুলোকে তুমি কি করবা? একটা বক্সের মধ্যে আটকায় দিবা। দেখো তুমি যদি একটা বক্সের মধ্যে আটকায় দাও, তো আমাদের কথা কিন্তু তারা মানতেছে যে সবগুলো একত্রে থাকবে এবং তারা বের হইতে পারবে না। তাহলে এই যে আমরা যে আটকায় ফেললাম, ওরা যদি বের না হইতে পারে তাহলে আমার কোনো সমস্যা নেই। এবার দেখি আমার এখন কতগুলো জিনিস আছে। এন হচ্ছে একটা, জি হচ্ছে একটা, এন আর এন জি, তাহলে কয়টা জিনিস আছে? 1 2 3 4 5 6। আর এই বক্স সহ 7টা। বক্স সহ, আমি যেন মনে থাকে বক্স সহ কথাটা বলছে, বক্স সহ 7টা জিনিস আছে। তাহলে 7টা জিনিসকে কতভাবে সাজানো যাচ্ছে? 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই দুইটা জি আছে, 2 ফ্যাক্টোরিয়াল, দুইটা ENGINEERNG। ওকে ফাইন। আমি নিজে কনফিউজ হয়ে গেছি কোনটাই না কোনটা। আর ওয়েট, আচ্ছা একটা আর আচ্ছা 3টা এন। আচ্ছা ওকে, 3টা এন আছে এই জন্য 3 এন ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে দুইটা জি আছে এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল। ওকে ফাইন। এটা ছিল হচ্ছে বক্স সহ তুমি টোটাল জিনিসকে কতভাবে সাজাতে পারো। আচ্ছা এখন আমার কথাটা হচ্ছে যে ভিতরে তুমি যেভাবে সর্বর্ণগুলো রাখছিলা, ওরা কিন্তু ওইভাবে নাও থাকতে পারে, ওরা নিজেদের মধ্যেও সাজতে পারে। তাহলে ওরা কতগুলো আছে? ওরা আছে টোটাল হচ্ছে 5টা, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল। এবার খেয়াল করে দেখো 3টা ই আছে তাহলে 3 ফ্যাক্টোরিয়াল, দুইটা আই আছে তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। এই পুরোটা হচ্ছে একটা কাজ, একটা কাজ মানেই গুণ। মনে রাখবা একটা কাজ যতক্ষণ না পর্যন্ত শেষ হয়ে যাবে ততক্ষণ গুণ হইতেই থাকবে। এই কথাটা মাথায় রাখবা যে গুণ কখন হয় তোমরা অনেকে কোশ্চেন করো, যে একটা কাজ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত গুণ দিতেই থাকবো আমরা, এই হচ্ছে কথা। পরের কোশ্চেন হচ্ছে যে একত্রে থাকবে না। একত্রে থাকবে না সিম্পল ম্যাটার, টোটাল থেকে আমরা একত্রে বাদ দিয়ে দিব। এই হচ্ছে আমাদের একত্রে না। তাহলে টোটালটা কত হচ্ছে? টোটাল আছে হচ্ছে আমার 11টা বর্ণ, তাহলে 11টা ফ্যাক্টোরিয়াল, 3টা সিমিলার, 3টা সিমিলার, 2টা সিমিলার, 2টা সিমিলার। এটা হচ্ছে নরমাল 11টা জিনিসকে তুমি কতভাবে সাজাতে পারবে। দেখো 3টা ই আছে, 3টা এন আছে, 2টা আই আছে, 2টা জি আছে, আর টোটাল মাইনাস একত্রে। একত্রে কত? এটা হচ্ছে আমাদের একত্রে। দ্যাটস ইট। তাহলে টোটালটা থেকে আমরা যদি একত্রে বাদ দিয়ে দিই তাহলে এটা আমরা মনে রাখবো হচ্ছে একত্রে না। ওকে, আমরা পরেরটাই এখন যাচ্ছি যে পরেরটা কিভাবে। তাহলে দেখো প্রথমটা আমরা কি শিখলাম? প্রথমটা শিখলাম হচ্ছে একত্রে থাকবে কিভাবে আর একত্রে না থাকবে কিভাবে। দ্যাটস ইট। এবার আসি আমরা হচ্ছে যে পাশাপাশি থাকবে না। মনে রাখবে একত্রে আর পাশাপাশি কিন্তু এক জিনিস না। প্রথমে আগে এই জিনিসটা বুঝে নাও। ধরো তোমাকে 3টা জিনিস বলা হয়েছে এবিসি, তোমাকে কোশ্চেন করা হলো এরা একত্রে আছে, তুমি এটা বুঝলা। কিন্তু আমি যদি তোমাকে কোশ্চেন করি যে ভাই এরা পাশাপাশি আছে, এই কথাটা কিন্তু মিথ্যা। কারণ বি সি এর পাশে আছে, বি এর পাশে আছে, কিন্তু এটা কিন্তু সত্যি না যে এর সি এর পাশে আছে। আবার দেখো আমি যখন দুইটা বলবো এ আর বি পাশাপাশি আছে, আবার এ বি একত্রেও আছে, তার মানে হচ্ছে পাশাপাশি আর একত্রে কথাটা দুইটার জন্য সত্যি কথা। 3টা হইলে আর তখন পাশাপাশি বলাটা ঠিক না, বা ওটা ডিফাইন্ড হয় না, এটা যেন মাথায় থাকে। সো পাশাপাশি আর একত্রে কখনোই বলবো না এক জিনিস, অবশ্যই তার আলাদা জিনিস। এখন দেখো কি বলছে তোমাকে, যে দুইটি সর্বনাম পাশাপাশি থাকে না। এখানে যে সবচেয়ে ট্রিক্সটা সেটা হচ্ছে যে যাদের নিয়ে ঝামেলা নাই তাদের আগে যাদের নিয়ে, এটা সব ক্ষেত্রেই কাজ করবে একই জিনিস, যাদের ক্ষেত্রে ঝামেলা নাই তাদের আগে সাজাবো। এটা যেন মনে থাকে, যাদের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই তারা আগে সাজাবে। আচ্ছা এখন আগে ব্যাপারটা বুঝি যে কাদের নিয়ে ঝামেলা। ডিরেক্টর শব্দটিকে কতভাবে বিন্যস্ত করা যাবে যেখানে দুইটি সর্বনাম পাশাপাশি থাকবে না। তাহলে আমাদের ঝামেলা হচ্ছে সর্বর্ণ নিয়ে, ওরা সবসময় ঝামেলা করতেছে। আচ্ছা তাহলে সর্বর্ণগুলো কারা কারা আমরা একটু আলাদা করে ফেলি। ডিআই আর ই সি টি ও আর, ডিরেক্টর। ওকে ফাইন। এগুলো হচ্ছে ব্যঞ্জনবর্ণ, এগুলো হচ্ছে সর্বর্ণ। তাহলে আমরা খেয়াল করলাম যে সর্বর্ণ আছে হচ্ছে আমার 3টা, এরা খুবই ঝামেলা করতেছে। আচ্ছা তাহলে যারা ঝামেলা করতেছে না তাদেরকে আগে মানে সাজাইতে হবে, হচ্ছে টার্গেট। তাহলে ঝামেলা করতেছে না কারা কারা? ডি আর সি টি আর, এরা ঝামেলা করতেছে না। তাহলে এদেরকে সাজাও। এদেরকে কতভাবে সাজানো যায়? কয়টা জিনিস আছে? ডি আর সি টি আর, 1 2 3 4 5।
পাঁচটা জিনিসকে সাজানো যাচ্ছে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই দুইটা আর আছে, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। এবার যে টার্গেটটা সেটা দেখো কতটা সুন্দর একটা আইডিয়া, যে আমরা যদি এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে, এই যে ডিআর সিটিআর এর মাঝখান দিয়ে এই ফাঁকাগুলোই যদি ওদের বসাই দিই, তাহলে খেয়াল করে দেখো ওরা কিন্তু একটা জিনিস আরেকটা জিনিসের পাশাপাশি বসলো না। তাহলে কয়টা জায়গা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা প্লেসে কয়টা জিনিস বসাবা? তিনটা, তাহলে 6p3, পুরোটা একটা কাজ, এজন্য গুণ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দুইটি পাশাপাশি থাকবে না আর এগোতে থাকবে না, খেয়াল করো এটা কিন্তু সম্পূর্ণ আলাদা প্রসেস, কনফিউজড হওয়া যাবে না। আমরা এগোতে থাকলে কি বলছিলাম? বক্সের মধ্যে আটকাইতে হবে, আর পাশাপাশি থাকলে কি বললাম? যাদের ঝামেলা নাই তাদেরকে আগে সাজাবে, দেন তাদের মাঝখান দিয়ে ফাঁকা জায়গাগুলোতে যাদের নিয়ে ঝামেলা তাদেরকে বসাই দিবে। ওকে, তো এখন তোমাদের একটা পোল আছে, দেখা যাক তোমরা পোল ব্যাপারটা কতটুকু বুঝছো। আমি 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 চেষ্টা করবো তোমাদের অ্যান্সারগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য, যাতে তোমরা আরো পারফেক্টলি বুঝতে পারো তোমাদের ভুলের জায়গাটা কোথায়। ওকে, টাইম স্টার্ট। ওকে, আমি 30 সেকেন্ডের বেশি সময় দিচ্ছি না, টাইম আপ। আচ্ছা, আমি অ্যান্সার একটু শেয়ার করি। এটা খুবই ভালো লাগার একটা ব্যাপার যে আগের কোশ্চেনটা তোমরা যদিও ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করছিলে, এটা তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই পারছো, 41% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার করছো। আর রেড মার্ক হচ্ছে ম্যাক্সিমামটা বোঝাচ্ছে ম্যাক্সিমাম কত পার্সেন্ট স্টুডেন্ট তোমরা অ্যান্সার দিছো, এটা কিন্তু কারেক্ট বোঝাচ্ছে না। কারেক্টটা হচ্ছে ডি নাম্বার, এবং তোমরা ডি নাম্বারই কারেক্ট অ্যান্সার করছো। আচ্ছা, তো আমি একটু দেখাই দিচ্ছি এখন এটার অ্যান্সারটা মানে কিভাবে কাজ করে। আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে যে তোমার ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? ব্যঞ্জন বর্ণ আছে 5টা, ডিআর, সিটিআর। আচ্ছা, স্বরবর্ণ আছে কয়টা? 3টা। কি কি? আই, ই, ও। আচ্ছা, যাদের নিয়ে ঝামেলা নাই, কাদের নিয়ে ঝামেলা নাই? স্বরবর্ণ নিয়ে ঝামেলা নাই, ভালো কথা। স্বরবর্ণটা তুমি সাজাইলা, সাজানোর পর দেখলা স্বরবর্ণের এই জায়গাগুলোতে ফাঁকা জায়গা আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, এখানে একটা, চারটা। আচ্ছা, তুমি আমাকে বলো তো যে 4টা জায়গায় কখনো কি 5টা জিনিস বসানো সম্ভব? আছে প্লেস 4টা, কিন্তু বসাবা 5টা, এই কথাটাই তো কেমন জানি মানানসই না। তাহলে এই জন্য এই জিনিসটা আসলে অসম্ভব। এটা কখনোই এমন কোনো প্যাটার্নই পাবা না যে প্যাটার্নই হচ্ছে দুজন ব্যঞ্জন বর্ণ পাশাপাশি থাকবে, এটা অসম্ভব। বুঝে গেছে? পাশাপাশি থাকবে না এরকম কোনো প্যাটার্নই তুমি খুঁজে পাবা না। আচ্ছা, anyway, আমরা এখন পরেরটা চলে যাচ্ছি। ওকে, প্রথমে তাহলে আমরা কি শিখলাম? একত্রে থাকবে না বা একত্রে থাকবে, আইডিয়াটা একটু মনে রাখো যে একত্রে ব্যাপারটা ছিল হচ্ছে একটা বক্সের মধ্যে আটকাবা। 2 নাম্বারটা কি ছিল? যে যদি পাশাপাশি না থাকে তাহলে যাদের নিয়ে ঝামেলা নাই তাদের সাজাবে এবং ওইদের মাঝখানে সাজাবে। এটা ছিল 2টা ফর্মুলা বা 2টা আইডিয়া। এবার পরের আইডিয়াটা ছিল হচ্ছে যে অবস্থান পরিবর্তন করবে না। আচ্ছা, এই অবস্থান পরিবর্তন করবে না, এই কথাটা রেসপন্স আমি তোমাদের থেকে একটু চ্যাট বক্সে নিতে চাই। আচ্ছা, তার মানে কি ওদের কি সাজাবা নাকি সাজাবা না? ইয়াস অর নো, সাজাবা কি সাজাবা না? ইয়াস অর নো দিয়ে আমাকে একটু কনফার্ম করো যে যারা স্থির থাকবে বা অবস্থান পরিবর্তন করবে না তাদের কি সাজাবা কি সাজাবা না? ওকে, তার মানে কি ম্যাক্স স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ সবাই। আচ্ছা, কিছু স্টুডেন্ট যেমন বিজয়, রাত্রি, তোমরা লিখছো ইয়েস, আসলে ওদের সাজানো। আর ম্যাক্সিমামই তোমরা লিখছো হচ্ছে আচ্ছা, আহ, প্রান্তিকা নাথ, তুমি ইয়েস বলছো। আচ্ছা, আর ম্যাক্সিমাম নো বলতেছে, যে নোর নামগুলো আর বলতেছি না। কিছু কিছু স্টুডেন্ট বাদে সবাই তোমরা হচ্ছে নো বলতেছো। হ্যাঁ, নোই কারেক্ট অ্যান্সার। যে যারা আসলে অবস্থান পরিবর্তন করবে না বা যারা স্থির থাকবে তারা আসলে বাদ। মানে ওদের সাজানোর মানে সাজাইতে নিষেধ করছে। অবস্থান পরিবর্তন করবে না মানে কি? ওদের তো নড়াইতেই পারবা না। আর যারা নড়বে না তারা অবশ্যই সাজবেও না, বা তারা অবস্থান পরিবর্তন করতেছে না। ওকে, ফাইন। তাহলে আমরা খেয়াল করি যে এখানে কতগুলা স্বরবর্ণ আছে। পি আর পার, আচ্ছা, এম ইউ, টি এ, টি আই, ও এন, পারমুটেশন। খেয়াল করে দেখো যে এই যে 5টা জিনিস আছে, 1 2 3 4 5, এই 5টা কি? এই 5টা হচ্ছে আমার স্বরবর্ণ। এই স্বরবর্ণগুলো কি করবে? অবস্থান পরিবর্তন করবে না, মানে ওরা যে যে প্লেসে ছিল ওই প্লেসেই থাকবে। তার মানে ওরা বাদ। এদের নিয়ে আমাদের আর মাথা ব্যথা নাই, এরা বাদ। বুঝা গেছে? এবার বাকি আছে কয়টা? বাকি আছে পি আর এম, টিটিএন। তাহলে এগুলোকে সাজাবা। কয়টা জিনিস আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। 6টা জিনিসকে সাজানো যায় 6 ফ্যাক্টোরিয়াল, আর বাকি আছে 2টা টি সিমিলার, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল ভাগ। সো দেখো, ম্যাথগুলো কিন্তু কঠিন কিছু না, খালি তোমাদের আইডিয়াগুলো জেনারেলাইজ করতে হবে যে এগুলা কত সুন্দরভাবে চিন্তা করা যায়। প্রত্যেকটার পাশে যে কিওয়ার্ড গুলো আমি লিখে দিচ্ছি, এই কিওয়ার্ড গুলো কিন্তু অনেক, মানে আমি বলবো যে
এগুলো কিন্তু আমার আবিষ্কার না, আবার এরা ভাবো না, এটা ম্যাক্সিমাম মানুষরা ধরো যুগ যুগ ধরে এটা চেষ্টা করে আসছে যে কত স্ট্যান্ডার্ড ভাবে জিনিসগুলো সলভ করা যায়। কারণ আমাদের বইগুলোতে একটু টাফ করে করছে, একটু ঝামেলা করে করছে, এত সিম্পলিফাই করে করা হয়নি। তো আমরা জাস্ট এই জিনিসগুলো তোমাদের কিওয়ার্ড গুলো পাশে রেখে দিব, এগুলো অবশ্যই মাথায় রাখবা। ওকে, আর এই যে আপেক্ষিক অবস্থান অপরিবর্তন রেখে পরের কোশ্চেনটা, এটা যে তোমাদের বইতে কত মানে ঝামেলা করছে, আসলে ম্যাথটা কিন্তু এত কঠিন না, সিম্পল একটা ম্যাথ। তো আমি একটু ট্রিক্সটা বলে দিই। ট্রিক্সটা হচ্ছে স্বরবর্ণ সাজাবা গুণ ব্যঞ্জন বর্ণ সাজাবা। আচ্ছা, পারমুটেশন শব্দকে কতভাবে বিন্যস্ত করা যায় যেখানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আপেক্ষিক অবস্থানের পরিবর্তন হয়? আচ্ছা আচ্ছা, হয় না, এটা হচ্ছে কোশ্চেন। একটু প্রিন্টিং মিস্টেক, সরি ফর দ্যাট। আচ্ছা, এটার মানেটা হচ্ছে যে স্বরবর্ণ স্বরবর্ণের জায়গায় থাকবে, ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণের জায়গায় থাকবে। তাহলে এই কথাটাকে আরো সুন্দর করে বলা যায় স্বরবর্ণ স্বরবর্ণের জায়গায় সাজবে, ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণের জায়গায় সাজবে। দ্যাটস ইট। এটাকে আরো সুন্দর করে বলা যায় স্বরবর্ণরে সাজাও গুণ ব্যঞ্জন বর্ণরে সাজাও। দ্যাটস ইট। তো আমাদের এই প্রথম দুটো লাইন মনে না রাখলেও চলবে, খালি এটা মাথায় রাখবা, স্বরবর্ণগুলোরে আলাদাভাবে সাজাবা গুণ ব্যঞ্জন বর্ণগুলোকে আলাদাভাবে সাজাবা। ওকে ফাইন। স্বরবর্ণ কে কে আছে? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ ই আই ও ইউ, পাঁচটা জিনিস। তাহলে কতভাবে সাজানো যায়? স্বরবর্ণগুলোকে 5 ফ্যাক্টরিয়াল ওয়েতে সাজানো যায়। এবার ব্যঞ্জন বর্ণগুলোকে কতভাবে সাজানো যায়? 6 ফ্যাক্টরিয়াল গুণ 2 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল। এবার যেহেতু পুরোটা একটা কাজ, এই জন্য মাঝখানে গুণ। দ্যাটস দ্য অ্যান্সার। তার মানে কি আপেক্ষিক অবস্থান বলতে আমরা কি বুঝাইলাম? স্বরবর্ণের জায়গায় স্বরবর্ণে সাজবে গুণ ব্যঞ্জন বর্ণের জায়গায় ব্যঞ্জন বর্ণে সাজবে। অবস্থান পরিবর্তন না মানে কি? স্থির। একত্রে মানে কি? বক্সের মধ্যে আটকাবা। আর পাশাপাশি মানে আগে সাজাবা, যাদের নিয়ে ঝামেলা নেই, বাকিগুলোকে ওইটার মধ্যে বসাবা। দ্যাটস ইট। এই যে কিছু কিছু আইডিয়া, বেশি কোনো আইডিয়া না, কিন্তু জাস্ট কিছু কিছু আইডিয়া তোমাদের এরকম ভাবে বলা হবে। ওকে, পরেরটা ক্রম পরিবর্তন হবে না। এই ক্রম পরিবর্তন হবে না মানে হচ্ছে যাদেরকে বলা হবে এই কথাটা, তারা একটি বর্ণের মতো আচরণ করবে, একটি বর্ণের মতো আচরণ করবে। আচ্ছা, তাহলে এখন খেয়াল করে দিই কাদের বলছে? স্বরবর্ণ বলছে। তাহলে আমি একটু বুঝে নিই তোমাদের। এদের ধরো টি আর আই এ এন জি এল ই। আচ্ছা, তাহলে এই যে তিনটা স্বরবর্ণ আছে, এরা কার মতো আচরণ করবে? একটি বর্ণের মতো আচরণ করবে। এখন তুমি আমাকে বলো যে সেই বর্ণটার নাম কি দিবা? এমন নাম দিও যেটা ওই ট্রায়াঙ্গেলের মধ্যে নাই। যেমন ধরো আমি নাম দিলাম হচ্ছে এক্স, আমি সাপোজ নাম দিলাম হচ্ছে এক্স, এটা আমি নাম দিলাম। তাহলে এখন ট্রায়াঙ্গেলটা তাহলে কি হয়ে যাবে? ট্রায়াঙ্গেলটা হয়ে যাবে টি আর। ওকে, এখন ট্রায়াঙ্গেলটা হয়ে যাবে টি আর, আই এর জায়গায় লিখবো এক্স, এর জায়গায় লিখবো এক্স, এন তো এন, জি এল, এর জায়গায় লিখবো এক্স। এখন ট্রায়াঙ্গেল ওয়ার্ডটা হয়ে গেছে এটা। এখন হচ্ছে আমার নতুন ওয়ার্ড, এটা এটা হচ্ছে আমার নিউ ওয়ার্ড। এখন এইটাকে তুমি কতভাবে সাজাতে পারবে? এখন সিম্পল কোশ্চেন, জাস্ট সিম্পল কোশ্চেন। এখন এখানে কয়টা লেটার আছে? 1 2 3 4 5 6 7 8। আটটা লেটারকে কতভাবে সাজানো যায়? 8 ফ্যাক্টোরিয়াল। তিনটা সিমিলার জিনিস মানে এক্স এক্স এক্স, তিনটা সিমিলার জিনিস আছে, এই জন্য 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। দ্যাটস ইট। তাহলে আমরা মনে রাখবো যে যারা একই ক্রমে থাকবে তাদেরকে আমরা একটি বর্ণ ধরে নিব। সে একটা বর্ণ তুমি এমন ভাবে ধরবা যাতে আলটিমেটলি ওই শব্দের মধ্যে যাতে ওই বর্ণটা না থাকে, এমন একটা বর্ণ ধরে নিলা। তো আমি ধরে নিছি যেহেতু এক্স। ওকে ফাইন। তাহলে সবগুলা এক্স যেহেতু তিনটা রিপিট করছে, এই জন্য 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। ওকে, এই ছিল ক্রম পরিবর্তন করবে না। এখন দেখা যাক তোমরা এই কোশ্চেনটা কতটুকু বুঝছো, যে আগের কোশ্চেনটা যে ক্রম পরিবর্তন করবে না যদি ব্যাপারটা বুঝো, তাহলে এই পোলটা তোমরা ইনশাআল্লাহ পারবা। আর একটা কথা, পোলের অনেকে বলতেছে অ্যান্সার দেখা যাচ্ছে না। আচ্ছা, অ্যান্সার কোশ্চেন থেকে তোমরা এটা দেখে নাও, আর পোল পরে তোমরা দাও। ওকে, টাইম স্টার্ট। এটা 40 সেকেন্ড টাইম দিব। আচ্ছা ওকে, আমি ফুল টাইম করে দিচ্ছি। আচ্ছা, অ্যান্সার একটু শেয়ার করি। তোমরা অ্যান্সার ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যান্সার করছে হচ্ছে 51%, যেটা আসলে রং। মানে নাম দেখছো হয়তো অনেকে ভাবছো যে রান অ্যান্সার হইতে পারে। এরকম গেস করাটা কিন্তু খুবই মারাত্মক হইতে পারে তোমাদের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে। কারণ একটা কোশ্চেন যদি ভুল করো, ভুল তো কাল করলাই, একমাত্র কাটা খাবাই, সাথে আবার ধরো নেগেটিভ মার্কও খাবা। সো বি কেয়ারফুল। আচ্ছা,
এখন আমরা একটু দেখাচ্ছি যে কোশ্চেনটা কিভাবে অ্যান্সার করব। প্রথমে হচ্ছে আমরা আসি যে ব্যঞ্জন বর্ণগুলোর আমরা নাম দিয়ে দিলাম। ধরো আমি আগেটা যেটা এক্স দিয়েছি এটার নাম দিলাম, ধরো কি নাম দেওয়া যায়? এটার নাম দিলাম হচ্ছে পি নাম দিলাম। ওকে, তাহলে পি, পি, আর তারপর হচ্ছে আই, এ, তারপর আবার পি, 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 ই। ওকে ফাইন। এই হচ্ছে এখন আমার নতুন বর্ণটা হয়ে গেছে। যেহেতু আমি টি এর জায়গায় পি বসাইছি, আর এর জায়গায় পি বসাইছি, মানে আমার কথা হচ্ছে যারা ব্যঞ্জন বর্ণ তাদেরকে যেহেতু সবগুলা একটা বর্ণের মতো আচরণ করবে, যেন সবগুলোকে আমি একটা বর্ণ ধরে নিছি। এবার টোটাল বর্ণ আছে হচ্ছে আমার 8টা, 8 ফ্যাক্টোরিয়াল, আর সিমিলার বর্ণ আছে 5টা, এই জন্য 5 ফ্যাক্টর দ্বারা ভাগ। এটা ক্যালকুলেশন করা কিন্তু কঠিন কিছু ছিল না তোমাদের জন্য। 8 গুণ 7 গুণ 6। আমি তোমাদের বোঝানোর জন্য এত বড় লিখতেছি, কিন্তু আমি এক্সাম হলে কিন্তু এত বড় লিখতাম না। দেখো এই যে 5 আর এই 5 কাটাকাটি খেয়াল করছো, তাহলে শুধু কি থাকে 8 7 6, এই তিনটাকে গুণ করলে 336। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার এই কোশ্চেনটা ঢাবিতে যে গত বছর ভাবতে পারো যে ভাই আমরা আগে যে মানে কয়েকটা ম্যাথ করছিলাম, এই ম্যাথগুলো থেকে এই কোশ্চেনটা কমন পড়ছে কিনা। তোমরা অনেক মানে কমন পড়েনি। আচ্ছা, আমরা কোশ্চেনটা একটু ফিল করি, তারপর আমরা বুঝবো যে আমাদের আগের কোনটা এই কোশ্চেনটা কমন পড়ছে। কোশ্চেনটা বলা হয়েছে জিওমেট্রি শব্দটির বর্ণ সবগুলাকে একত্রে নিবা কতভাবে সাজানো যায় যেন প্রথমে আর শেষে ই থাকে। আচ্ছা, তো আমরা যাদের বলছে আলাদা করতে, তাহলে তাদেরকে আমরা একটু আলাদা করে লিখি। আচ্ছা, জি ও এম ই আর ওয়াই, আমরা খেয়াল করলাম যে আসলে দুইটা ই আছে, এবং আমাকে বলে দিছে আমরা করি না কেন প্রথমে ই ফিক্স থাকবে এবং লাস্টে ই থাকতে হবে, এবং মাঝখানে আমি যাদেরকে নিয়ে সাজাবো তাদের নাম থাকবে হচ্ছে জিও এম টি আর ওয়াই, এগুলো থাকবে হচ্ছে মাঝে, আর বাকি এই দুইটা বাইরেই থাকবে। আচ্ছা, আমি তোকে বলে দেই যে একটা জিনিস ফিক্স থাকবে, যেমন এ ই বাইরে থাকবে, এই এ পাশে থাকবে। আমি তো বলে দিছি ওরা ফিক্সড। তোমাদের কি মনে ছিল যে আমরা যখন বলে দিব যারা ফিক্সড তাদেরকে কি করতে হয়? বাদ দিতে হয়। তাহলে ওরা বাদ। তাহলে বাকি কে আছে? বাকি আছে জিও এম টি আর ওয়াই। কয়টা জিনিস আছে? 6টা। কতভাবে সাজানো যায়? 6 ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু গত বছরের কোশ্চেন। তাহলে তুমি ভাইবো না যে ঢাবিতে অনেক কঠিন কোশ্চেন আছে। তুমি খালি বেসিকটা স্ট্রং রাখো যে কোনটা দ্বারা কি বোঝায়। একত্রে মানে কি বললাম? পাশাপাশি মানে কি বললাম? ক্রমে মানে কি বললাম? আর অবস্থান পরিবর্তন মানে কি বললাম? আর আপেক্ষিক অবস্থান বলতে কি বললাম? এই 5টা আইডিয়া খালি মনে রাখো। ইনশাআল্লাহ শব্দ গঠনে তোমাদের কোনো সমস্যা হবে না। এবং আমি এটা বিলিভ করি। আচ্ছা, ওকে। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে সংখ্যা গঠনে। মানে শব্দ গঠনের আইডিয়াটা আমরা একবার একটু আমরা ব্রেইন দিয়ে একটু রিভাইজ করি। তোমরা সবাই একটু খেয়াল করো যে আমি যেটা যেটা বলতেছি তোমাদের খেয়াল আছে কিনা। একত্রে মানে আমরা কি বলছিলাম? যে একটা বক্সের মধ্যে আটকাবো। ওকে ফাইন, গেল একত্রের কথা। আর একত্রে না মানে তো টোটাল থেকে একত্রে বাদ, ওইটা আর বলতেছি না। 2 নাম্বার ছিল পাশাপাশি। পাশাপাশির ক্ষেত্রে আমরা কি করছিলাম? আমরা করছিলাম হচ্ছে ফার্স্টে যাদেরকে নিয়ে ঝামেলা ছিল না তাদেরকে আমরা বসাইছিলাম। দেন যাদের নিয়ে ঝামেলা ছিল ওগুলাকে আমরা ওদের মাঝে মাঝে যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোতে আমরা বিন্যস্ত করে দিয়েছিলাম। ওকে, 3 নাম্বারটা ছিল হচ্ছে যারা অবস্থান পরিবর্তন করবে না, মানে বাংলা কথা বলতে স্থির। 4 নাম্বারটা ছিল হচ্ছে আপেক্ষিক অবস্থান পরিবর্তন করবে না। তার মানে কি? আপেক্ষিক অবস্থান যারা পরিবর্তন করবে না মানে কি? স্বরবর্ণের জায়গায় স্বরবর্ণ সাজাও, ব্যঞ্জনবর্ণের জায়গায় ব্যঞ্জনবর্ণ সাজাও। আর 5 নাম্বার ছিল হচ্ছে একই ক্রমে। একই ক্রমে বলতে আমরা বুঝলাম যে তারা আসলে একটি বর্ণের মতো আচরণ করে, মানে ক্রম পরিবর্তন করলে তুমি একটু ইমাজিন করো, ধরো এ এ এ এই তিনটা জিনিসকে তুমি ইন্টারচেঞ্জ করো, আসলে তো কোনো ইফেক্ট পড়ে না, তাই না? আর আমি যদি তোমাকে বলি যে এবিসি ক্রম পরিবর্তন করবে না, ওই একই কথা মিন করে। মানে ক্রম পরিবর্তন করবে না মানেটাই হচ্ছে পৃথিবীতে একটা জিনিসই বোঝায়, সেটা হচ্ছে তারা তিনটা জিনিসই মনে হয় সেম জিনিস, তাহলে তারা ক্রম পরিবর্তন করবে না। আদারওয়াইজ আর যে কোনো কিছুকে তুমি ইন্টারচেঞ্জ করলে জিনিসটা ক্রম পরিবর্তন হয়ে যায়। তো সবসময় মনে রাখবা ক্রম পরিবর্তন না করাটা মিনিং এ হচ্ছে তারা একটা জিনিসের মতোই আচরণ করে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসছে হচ্ছে সংখ্যার কনসেপ্টে। তো সংখ্যার কনসেপ্টে যাওয়ার আগে আমি জাস্ট দুইটা কথা বলে নিই। সংখ্যার কনসেপ্টে হচ্ছে দুইটা কথা খুব বারবার হচ্ছে স্টুডেন্টদের মানে নার্ভাস করে দিতে এনাফ, মানে এই দুইটা খুবই ঝামেলা করে। একটা হচ্ছে পুনরাবৃত্তি সহ, আচ্ছা ছাড়া, আগে লিখি, পরেরটা হচ্ছে পুনরাবৃত্তি সহ। আচ্ছা, যেমন ধরো আমি তোমাকে বললাম ভাই 1 2 3 এই তিনটা সংখ্যা দিয়ে তুমি 2 অঙ্কের কতগুলো সংখ্যা তৈরি করতে পারবা, একটা কোশ্চেন করলাম। এটার মানেটা হচ্ছে পুনরাবৃত্তি ছাড়া কথাটা এটা বোঝায় যে প্রথম ঘরে যদি তুমি এক বসায় ফেলো কোনো ওয়েতে, এই একটা তুমি আর কখনোই বসাইতে পারবা না। এই এক আর এখানে বসবে না, কারণ ও বসছে যা বসছে ওই নাম্বারটা আর কখনোই ইউজ করতে পারবা না তুমি। তাহলে এখানে তুমি 2 বসাইতে পারবা, কোনো সমস্যা নেই। এই হচ্ছে পুনরাবৃত্তি ছাড়া। আর পুনরাবৃত্তি সহ মানেটা হচ্ছে তুমি যদি কোনো একটা নাম্বার 1 বসায় ফেলো, ওই নাম্বারটা তুমি আবার বসাইতে পারবা। মানে এই পরবর্তী ঘরে ওইটা বসলে কোনো সমস্যাই নেই তোমার, এখানে তুমি 1 আবার বসাইতে পারবা, এটাতে কোনো প্রবলেম নাই। ওকে ফাইন, বাস্তবধর্মী কিছু উদাহরণ দিই। যেমন মোবাইল নাম্বার, পাসওয়ার্ড,
এই ধরনের কোশ্চেনে খেয়াল করে দেখো যে তোমরা কিন্তু পাসওয়ার্ডে কিন্তু কখনোই বলো না যে ভাই প্রথমে 2 দিলে পরে 2 দেওয়া যাবে না, এমন তো কোনো কথা নাই। আবার খেয়াল করে দেখো যে পুনরাবৃত্তি সহ যখন মোবাইল নাম্বার, যেমন প্রথমে 2 থাকলে ভাই পরে থাকলে, যেমন ধরো 017 ডাবল 2 থাকলে কি সেটা মোবাইল নাম্বার হয় না? হয়। তাহলে বাস্তবে আমরা দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে আসলেই পুনরাবৃত্তি হতে পারে। সো পুনরাবৃত্তি ছাড়া মানে বলতেছি যে নাম্বারটা একবার বসে যাবে ওইটা আর কখনোই বসবে না। আর পুনরাবৃত্তির সহমানেটা বলতেছি যে নাম্বারটা একবার বসছে ওটা আবার বসতে পারবে, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? এই হচ্ছে দুইটা পার্থক্য। এখন আমরা পুনরাবৃত্তিমূলক বিন্যাসের কথাটা আলোচনা করব। আচ্ছা, এই যে দুইটা জিনিস, মানে এইটা তোমাদের খুবই ভয়াবহ লেভেলের হচ্ছে, মানে কনফিউজ যে ভাই 12 টু দি পাওয়ার 5 নাকি 5 টু দি পাওয়ার 12, আবার 3 টু দি পাওয়ার 5 নাকি 5 টু দি পাওয়ার 3। এটা তোমরা সবাই জানো, এটা n টু দি পাওয়ার r এর সূত্র। এটার জন্য একটা নিনজা টেকনিক আছে, খুবই মানে পাওয়ারফুল। মানে আমি জানি এই n টু দি পাওয়ার r এর মানে শর্টকাট বের করার জন্য যে কতগুলা ওয়ে বের হয়েছে, এবং আমার কাছে সবচেয়ে যেটা মানে মনে রাখার, মানে এটা তুমি চাইলেও ভুলতে পারবে না, মানে চাইলেও ভোলা পসিবল না, সেটা হচ্ছে এটা। আচ্ছা, নিচে কে আছে? n। উপরে কে আছে? r। আচ্ছা, এটা তো বাস্তব ধর্মী যে নিচে থাকে সে অবশ্যই নিতে পারবে। আর যে উপরে থাকবে সে অবশ্যই দিতে পারবে, মানে ওর পাওয়ারটা ওর বেশি, ও দিতে পারবে। যে নিচে থাকবে সে অবশ্যই নিচ্ছে, মানে নিজে সে নিচ্ছে। আর যে উপরে থাকতেছে, তুমি একটু চিন্তা করে দেখো যে ধরো আমি তোমাকে, আমার ফ্রেন্ডকে আমি একটা ধরো কলম গিফট করলাম, ধরো ওর হাতটা নিচে আছে, তার মানে কি আমি ওকে দিচ্ছি, কলমটা যখন ওকে দিব তার মানে কি হাত দিয়েও নিচের থেকে নিচ্ছে। ফিল ইট? তাহলে আমরা যখন নেই তার মানে কি কোনো কিছু আমরা নিচ থেকে নেই, আমরা যখন কোনো কিছু দিচ্ছি তখন আমরা উপর থেকে দিচ্ছি। এই ব্যাপারটা তোমরা একটু মনে রাখো, যে নেয় সে আসলে নিচে থাকে, আর যে দেয় সে আসলে উপরে থাকে। এখন এটা মেইন কথা হচ্ছে, এখানে আসি। 12টা আংটি আছে, 5টি আঙ্গুল আছে, কে নেয়? আঙ্গুল, আঙ্গুলই তো, আঙ্গুলের মধ্যে তুমি আংটিটা দাও, তাই না? তার মানে আলটিমেটলি আঙ্গুলটাই হচ্ছে নিবে, আর আংটিটা তুমি দিবা। তাহলে 5 টু দি পাওয়ার 12। ওকে। আবার খেয়াল করে দেখো যে 3 জন প্রফেসর, 5 জন ভোটার। আচ্ছা, ভোট দেয় কে? ভোটার। তাহলে যে দিবে সে উপরে, আর যে নিবে সে নিচে। আমি শুধু তোমাদের কাছে এইটা একটু রেসপন্স আছে যে এই নিনজা টেকনিকটা তোমাদের কাছে কেমন লাগছে? হাউ অ্যাবাউট দ্যাট? আমি জাস্ট মানে চ্যাট বক্সে একটু রেসপন্স চাবো যে তোমরা এটা কেমন লাগছে তোমাদের কাছে। ভালো, অনেক অসাধারণ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, গ্রেট। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। এক্স্যাক্টলি, তুমি চাইলে ওটা ভুলতে পারবে না, আমি এটা বিলিভ করি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা তোমাদের একটা পোল দিচ্ছি। এই কোশ্চেনটা যদি আমি তোমাদের এখনো করাই নাই, বাট কিছু কিছু বেসিক প্রমাণ করার জন্য আমরা কিছু পোল দিই আর কি। তোমরা অলরেডি হয়তো বুঝে ফেলছো যে পোলগুলো আসলে এমনি জাস্ট জাস্ট ফর ফান, যে তোমরা কতটুকু রেসপন্স করতেছো এটার উপর ডিপেন্ড করে, এবং আমার ক্লাসটা তুমি কতটুকু বুঝতেছো বা তোমার বেসিকটা কেমন আন্ডারস্ট্যান্ড হয়েছে, দ্যাটস ইট। আচ্ছা, তোমরা অপশনগুলো একটু দেখে নাও আগে থেকে, কারণ পোলটা আসলে অপশন দেখতে পারবা না। 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 6, 9 টু দি পাওয়ার 5, 9 টু দি পাওয়ার 6 মনে জেনে থাকে। ওকে, লঞ্চ করে দিচ্ছি। আচ্ছা, পোলটা এন্ড করে দিচ্ছি। আচ্ছা, আমি একটু অ্যান্সারটা শেয়ার করি। থ্যাংক ইউ সো মাচ। এটা খুবই আমার কাছে ভালো লাগতেছে যে তোমরা 69% হিটস হিউজ, এতগুলো স্টুডেন্ট তোমরা পারফেক্ট অ্যান্সার করছো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আমি এই জিনিসটা তোমাকে আমি বুঝাবো যে আসলে এটা কেন 10 টু দি পাওয়ার 6 হয়। আচ্ছা, ফার্স্টে আমার হচ্ছে 6টা ডিজিট, তো আমরা 6টা জায়গা দখল করি, যে আমার কাছে 6টা জায়গা আছে। আচ্ছা, এখন প্রথম ডিজিটটা খেয়াল করে দেখো যে সেটা যে কোনো নাম্বার হইতে পারে, 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, ডাজন্ট ম্যাটার। 10টা নাম্বারের মধ্যে 10টা নাম্বারই হইতে পারে, 0 থেকে 9 এর মধ্যে। আচ্ছা, কিছু কিছু বইতে কিন্তু বলে দেওয়া থাকে যে প্রথম ঘরটা 0 হইতে পারবে না, এখানে কিন্তু বলে দেওয়া নাই, তো এখানে এইটা নিয়ে মাথা ব্যথা করবা না। পরের ঘরটা দেখো, প্রথম ঘরে যদি তুমি 1 বসাই দাও, পরের ঘরেও তুমি 1 বসাইতে পারবা, কোনো কেউ তোমাকে বাধা দিবে না, কারণ পরপর 2টা 1 হলে সেটা টেলিফোন নাম্বার হইতে পারে। আচ্ছা, সো আবার যেমন ধরো আচ্ছা ঠিক আছে, আমি এটা ধরে নিলাম যে পরবর্তী তোমার 10ই হচ্ছে। আবার পরের ঘরটাতে খেয়াল করে দেখো, 10টা নাম্বারই, পরের ঘরে 10, এখানেও 10, এখানেও 10। তাহলে দেখো যেহেতু পুরোটা একটা কাজ, তাহলে সবগুলোকে গুণ করলে 10 টু দি পাওয়ার 6। তাহলে আমার কিন্তু মনে রাখার দরকার নাই আসলে 10 এটাই হচ্ছে n আর এটাই হচ্ছে আমার r। তুমি জিনিসটা বুঝছো, জিনিসটা ফিল করছো, এবং একবার যদি এই ফিলোসফি গুলো বুঝে নাও, চাইলেও তুমি মনে করো জিনিসগুলো ভুলতে পারবে না। এবং এটা একটু আমরা চ্যালেঞ্জ দিই যে তুমি পারলে বুঝে দেখাও, তারপরে তুমি ভুলতে পারো কিনা এটা দেখো। আচ্ছা, এনিওয়ে, এবার হচ্ছে সংখ্যা গঠন। সংখ্যা গঠনে
একটা হুঁশিয়ারি। আমি যেমনে বুঝাবো এমনেই বুঝবা। আমি জানি এটা অনেকভাবে করা যায়, আমি সেভাবেই তোমাকে বুঝাবো যেটা সবচেয়ে ইজি, যেটা সবচেয়ে তাড়াতাড়ি অ্যান্সার করা যায়। বুঝা গেছে? ওকে। আমি সেটা তোমাকে করাতে চাচ্ছি না যেটা একটু লেট বা একটু লেন্দি। আমি জানি এটা অনেকভাবে করা যায়, প্রতিটা ম্যাথ ২-৩ নিয়মে করা যায়, ৩-৪ নিয়মে করা যায়, আই নো। বাট শুধুমাত্র এক্সাম হলের জন্য কোন জিনিসটা জানা জরুরি সেটা খালি মাথায় রাখবা। হাজার হাজার তথ্য মুখস্থ করে এক্সাম হলে যাওয়ার চেয়ে একটা রুল জানি, একটা রুল দিয়ে ১,০০০ ম্যাথ করা যায়, এইটা বেটার। কারণ তুমি এক্সাম হলে যাচ্ছ অনেকগুলো জিনিস নিয়ে, ম্যাথ ফার্স্ট পার্ট, ম্যাথ সেকেন্ড পার্ট, কেমিস্ট্রি ফার্স্ট পার্ট, কেমিস্ট্রি সেকেন্ড পার্ট, ফিজিক্স ফার্স্ট পার্ট, ফিজিক্স সেকেন্ড পার্ট, বায়োলজি ফার্স্ট পার্ট, বায়োলজি সেকেন্ড পার্ট। বুঝতেছো তুমি এক্সাম হলে যাওয়ার সময় তোমার প্রেশার কত থাকবে ব্রেনে? তো তুমি যদি প্রতিটা জিনিস থেকে খালি মানে এমন কিছু জিনিস শিখো যেটা কোনো দরকার নাই এক্সাম হলের জন্য, আসলে সেটার মানে সেটা কতটুকু তোমার জন্য উপকারী হবে এটা আই ডোন্ট নো। সো বি কেয়ারফুল। আচ্ছা, সো যাই হোক, আমরা এখন ফার্স্টে আমি ৪টা জায়গা ঠিক করি, যেহেতু ৪ অঙ্ক বিশিষ্ট। ৪টা জায়গা ঠিক করি। ১টা জায়গা, ২টা জায়গা, ৩টা, ৪টা। আচ্ছা, এবার আমি এটা প্রথমটা, এটা তো জানো সবাই, একক, দশক, শতক, হাজার। মানে এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, হাজারের ঘর। আচ্ছা আচ্ছা, এই হাজারের ঘরে আমি ধরো 0 বসাই দিলাম। 0 বসাইলে এটা কি ৪ অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে? ইয়েস অর নো? মানে তোমরা যেটা জানো আমার একটু জাস্ট চ্যাট বক্সে লেখো যে আমি ওখানে 0 বসাইলাম। তাহলে কি এটা ৪ অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে? আচ্ছা সাবাস, ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা নো বলতেছো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি নো ছাড়া আর কিছু দেখতেই পাচ্ছি না। তোমরা সবাই নো, থ্যাংক ইউ। তার মানে এটা তোমরা বুঝে গেছো যে আসলে 0, 1, 2, 3 এটা কখনোই তোমার ৪ অঙ্ক বিশিষ্ট সংখ্যা হইতে পারে না, কারণ আমরা আসলে এটাকে ১২৩ বলি। বুঝা গেছে? তাহলে প্রথমে 0 বসতে পারবে না, সংখ্যার ক্ষেত্রে প্রথমে 0 বসতে পারবে না। এইটা জানি মাথায় থাকে। এই কথাটার সেকেন্ড বার আমি ইউজ করবো না আজকের ক্লাসে। সংখ্যায় 0 কখনোই প্রথমে বসবে না। প্রথমে বসলে সেটা আসলে ৪ অঙ্ক বিশিষ্ট বলুক বা ৫ অঙ্ক বিশিষ্ট বলুক, আসলে ওই ডিজিট বিশিষ্ট অঙ্ক রিপ্রেজেন্ট করে না। কনফার্ম? আচ্ছা, তাহলে এইখানে খেয়াল করো, টোটাল আছে 10টা সংখ্যা। প্রথম ঘরে কয়টা বসানো যায়? 9টা ওয়েতে বসানো যায়, যেহেতু 0 বসবে না। বুঝা গেছে আমার কথা? এবার আমাকে বলো যে তাহলে, খুব ফোকাস দেবে এখন, ফোকাসটা কিন্তু চেঞ্জ হবে না, পুরো স্ক্রিনের দিকে তাকায় থাকবা। এই 9টা জিনিস থেকে আমি যেকোনো একটা নাম্বার এখানে আমি বসাই দিচ্ছি। আমি কিন্তু 9টা বসাই নাই, 9টা ওয়ে আছে প্রথম ঘরটা ফিল আপ করার জন্য, কিন্তু আমি বসাইছি যেকোনো একটা নাম্বার। এবার খুব মাথা ঠান্ডা, একটা বসাই দিছি, এখানে একটা নাম্বার বসে গেছে। এবার আমার আর কোনো কন্ডিশন নাই, আর কোনো মাথা ব্যথা নাই। সেকেন্ড ঘরে 0 বসলেও কোনো সমস্যা নাই। 1089 এটা অবশ্যই 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। সেকেন্ড ঘরে, এই ঘরে, এই ঘরে, যেখানেই 0 বসুক দ্যাট ডাজন্ট ম্যাটার, এটা অবশ্যই তোমার 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যায় রিপ্রেজেন্ট করবে। একটা নাম্বার বসে গেছে। এবার আমার হাতে আছে কয়টা নাম্বার? 10টার মধ্যে অবশ্যই 9টা নাম্বার আছে। তাহলে সেকেন্ড ঘরটা ফিল আপ করার ওয়ে হচ্ছে 9টা। সেকেন্ড ঘরেও তুমি মনে মনে ভাবো যে তুমি একটা নাম্বার বসাই দিছো, 2 ঘরে 2টা নাম্বার বসাইছো, এবার তোমার কাছে ওয়ে আছে 8টা। তাহলে থার্ড ঘরে 8টা ওয়েতে ফিল আপ করা যায়। 3টা ঘরে 3টা নাম্বার বসাই দিয়েছে, এবার নাম্বার আছে হাতে 7টা। এই হচ্ছে 7। যেহেতু পুরাটা একটা কাজ, সবগুলা গুণ, এটাই হচ্ছে অ্যান্সার। ফিল ইট। আমি কিন্তু এনপিআর সূত্র ইউজ করি নাই। খালি এই একটা জিনিস বলো যে এটা তোমরা বুঝছো কিনা। রিটার্ন আসলে কি এভাবে করা যাবে? হ্যাঁ ভাই, অবশ্যই করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, 2-1 জন, আমি তোমার হচ্ছে 100টা মনে করো যে চ্যাট বক্স উল্টাইলাম, জাস্ট 2-1 জন অ্যান্সার আসছে নো বা আরেকবার বুঝান। আর তাদের জন্য আমি বলবো যে জাস্ট ভাই কোনো সমস্যা নাই, এরকম তো আমি প্রত্যেকটা ম্যাথই করতেছি, তুমি গেলে প্রত্যেকটা দিকে খেয়াল রাখো যে সবগুলো ঠিকঠাক আছে কিনা, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে যে আগের ম্যাথটা কি। আর আমাদের রেকর্ড ক্লাস তো আছে, হতাশ হয়ে যাবে না। কিন্তু যখন যে ম্যাথটা করাবো সেই ম্যাথটা দিকে তুমি লেগে থাকবে, হার মানার কোনো অপশন নেই। ওকে, এবার পরের কোশ্চেনটা দেখো। ধরো আমার কাছে ধরো 4টা নাম্বার আছে, 4টা বক্স আছে, যেহেতু আমার 4 অঙ্ক বিশিষ্ট, আমি ধরে নিলাম 4টা, আমি জায়গা ফিক্সড করলাম। প্রথম কথা, বিজোড় সংখ্যা গঠন করতে হবে। আচ্ছা, বিজোড় সংখ্যা কার উপর ডিপেন্ড করে? একক স্থানীয় অঙ্ক নাকি দশক স্থানীয় অঙ্ক নাকি শতক? আমরা একটু চেক করি। ধরো এখানে লিখলাম 2, 3, 5, এখানে লিখলাম 2, 3, 4। তোমরা অবশ্যই বুঝতেছো আসলে এই 4 অথবা এই 5-এর উপর ডিপেন্ড করবে জিনিসটা কি, জোড় নাকি বিজোড়, এগুলোর উপর ডিপেন্ড করে না। তার মানে আমি বুঝলাম যে এইটা হচ্ছে বিজোড়ের স্থান। ওই শুধুমাত্র বলতে পারবে যে আসলে এই ঘরটা কি জোড়ের ঘর নাকি বিজোড়ের ঘর, আর কেউ বলতে পারতেছে না। যদি কোনো কন্ডিশন থাকে মনে রাখবা, এটা অবশ্যই খুবই ভালো একটা কাজ, কন্ডিশনের কাজটা আগে ফিল আপ করে ফেলা, যাতে ঝামেলা শেষ হয়ে যায়। তাহলে এই ঘরটা ফিল আপ করার ওয়ে আছে কয়টা, আমরা একটু মাথায় গোনা শুরু করি। 1, 3, 5, 7, 9।
তাহলে বিজোড় আছে 5টা নাম্বার, তাহলে একক স্থানীয়র ঘরে আমরা বসাতে পারবো নাম্বার 5টা ওয়েতে। আমি আবার বলি, এককের ঘরে আমরা 5টা ওয়েতে নাম্বার বসাতে পারতেছি। তার মানে হচ্ছে এই ঘরটা ফিল আপ করবা একটা নাম্বার বসা, আমি কিন্তু 5টা ধাম করে বসাই দিই, আমি বসাইছি একটা, কিন্তু ওয়ে হচ্ছে 5টা। যেমন ঢাকা থেকে রাজশাহীতে 5টা বাস আছে, যাব আমি একটাতে, কিন্তু বিন্যাস সমাবেশের কাজ হচ্ছে কতগুলা ওয়ে আছে, ওয়েগুলো আমাকে বলেন, আমি বলবো 5টা ওয়ে আছে, কিন্তু আমি যাবো কিন্তু একটাতে, আমি বসাবো কিন্তু একটা, এটা জেনে থাকে। আমি একটা নাম্বার বসাই দিয়েছি। এবার হচ্ছে চ্যালেঞ্জিং একটা কোশ্চেন, এটা যারা পারবা তারা লেজেন্ড। আমাকে এখন বলতে হবে হাজারের ঘরে কয়টা নাম্বার বসতে পারবে। আফরা, থ্যাংক ইউ সো মাচ ভাই, তুমি ঠিক লিখছো। সাদিকুজ্জামান সাবাস, জুবাইর সাবাস, সৌরভ তোমারটা ভুল হয়েছে, আরাফাত সাবাস, রিদওয়ান তোমারটা ঠিক হয়নি, নাফিস সাবাস। আচ্ছা যারা 9টা লিখতেছো বা 8টা লিখতেছো, আচ্ছা ঝোকে খেয়াল করে দেখো, যারা 9টা লিখতেছো তারা মোটামুটি ব্যাপারটা আমরা বুঝা গেছে যে তুমি জিনিসগুলো বুঝতেছো। এখন খেয়াল করো, একটা নাম্বার তো এখান থেকে বসাই দিছো তাই না? তোমার এখন হাতে নাম্বার আছে কয়টা? চুপচাপ খালি মাথায় চিন্তা করো, নাম্বার আছে কয়টা? নাম্বার আছে 9টা। আচ্ছা, প্রথমে কি শূন্য বসাইতে পারবা? আরে ভাই, প্রথমে যদি শূন্য না বসাইতে পারো, একটা তো চলে গেছে, 2টা গেল, তাহলে আছে কয়টা? 8টা। দ্যাটস ইট। তাহলে এই ঘরে 8টা নাম্বার বসাইতে পারবা। ফিল দ্যাট? ওকে। এবার 2টা ঘরে 2টা নাম্বার বসাই দিছো, এবার হাতে আছে নাম্বার কয়টা? 2টা ঘরে 2টা বসে গেছে, হাতে আছে নাম্বার 8টা, আর কোনো কন্ডিশন নাই, তাহলে মাথা ব্যথাও নেই। তাহলে এই ঘরে 8টা। 3 ঘরে 3টা নাম্বার বসাই দিছো, হাতে আছে নাম্বার 7টা। তাহলে 8 গুণ 7 গুণ 5, দ্যাটস দ্য অ্যান্সার। বুঝা গেছে? এটা আমাকে একটু হ্যান্ড রেজ করে জানো। তুমি খালি চেক করে কোন ঘরে কয়টা নাম্বার বুঝতে পারবে, এর চেয়ে সহজ কিছু তো আর নাই। খালি একটু মাথা ঠান্ডা রাখো যে ঠিকঠাক আছে কিনা। ওকে, এবার দেখো যে জোড় সংখ্যা। জোড় সংখ্যা আমি জানি তোমাদের বইতে যেভাবে করছে ওইটা কারেক্ট, কোনো সমস্যা নাই, কিন্তু আমি ওইভাবে করব না। আমি খালি একটা জিনিস মানি, সেটা হচ্ছে যে জোড় মানে হইতেছে টোটাল মাইনাস বিজোড়। এটা মানে মাথায় রাখবা। টোটালটা বের করা একেবারে সহজ, এই যে তুমি টোটালটা বের করে আসছো, সেটা কত? 9 গুণ 9 গুণ 8 গুণ 7, আর বিজোড় তুমি একটু আগে বের করলা, 8 গুণ 8 গুণ 7 গুণ 5। কিন্তু আমি কত সহজে তো জোড়টা বের করে ফেললাম, কিন্তু তুমি যদি এরকম ভাবে করতে যাইতা জোড়ের ব্যাপারটা, ওইটা খুবই ঝামেলাকর, এবং এটা 2টা বক্সের সাহায্যে করতে হয়। আমি চাচ্ছি না ওই জিনিসটা তোমাকে শিখাইতে, কারণ একটা রুল মনে রাখো, একটা রুল মনে রাখলেই সমস্ত ইনশাল্লাহ সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে আমরা কি বললাম, বিজোড় আমরা কিভাবে বের করব? বিজোড় আমরা বের করব হচ্ছে নর্মাল ওয়েতে। আর যখনই এমন কোনো কোশ্চেন করবে যেখানে শূন্যটা ইনক্লুডেড থাকবে, যেমন জোড়, এটা শূন্য ইনক্লুডেড, 5 দ্বারা বিভাজ্য, এটা শূন্য ইনক্লুডেড। বুঝা গেছে? এই সমস্ত জিনিসগুলোতে আমরা কি করব? আমরা এই সমস্ত জিনিসগুলো থেকে টোটাল থেকে ওই না যেটা হবে না সেটা বাদে দিব। যেমন জোড় মানে কি, টোটাল থেকে বিজোড় বাদে দিলাম, এটাই হচ্ছে আমার জোড়। তো টোটালটা ছিল এটা, বিজোড় ছিল এটা, দ্যাটস ইট। আচ্ছা, ডান পাশেরগুলো আমি একটু পরে করাচ্ছি। পরেরটা হচ্ছে কি বলছে আমাকে, 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা তৈরি করা যাবে যেটা 5 দ্বারা বিভাজ্য। আমাকে বলো 5 দ্বারা বিভাজ্য থেকে শূন্য আছে কি নাই, ইয়েস অর নো? 5 দ্বারা বিভাজ্যতে শূন্যটা আছে কি নাই, ইয়েস অর নো? কোনো কিছু একটা অ্যান্সার করো। অবশ্যই ইয়েস। ওকে, আমি তোমাদের কিছু রেসপন্স দিচ্ছি, যখন রেসপন্স দিব শুধু তখনই চ্যাট বক্সে লিখবো, বাকি টাইমে চ্যাট বক্সে টাইমে ওয়েস্ট করার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা এবার খেয়াল করে দেখো যে যখন তুমি বলতেছো যে এইটা তার মানে কি শূন্য আছে, তাহলে শূন্য থাকলে আমরা কিভাবে বলছি মনে আছে ম্যাথটা? শূন্য থাকলে আমরা করবো হচ্ছে টোটাল মাইনাস 5 দ্বারা বিভাজ্য না, এই হচ্ছে অ্যান্সার। টোটাল মাইনাস 5 দ্বারা বিভাজ্য না। এখন আমাকে বলো টোটাল কতগুলো আছে? টোটাল আছে 9 গুণ 9 গুণ 8 গুণ 7, 9 গুণ 9 গুণ 8 গুণ 7। ওকে, মাইনাস এবার 5 দ্বারা বিভাজ্য না। এটা খুব ফোকাস করে দেখো যে 5 দ্বারা বিভাজ্য না আমি কি বলতেছি। আগে বলো যে কোনগুলো লাস্টে থাকলে 5 দ্বারা বিভাজ্য হয়। ভাই, শূন্য লাস্টে থাকলে 5 দ্বারা বিভাজ্য হয়, 5 লাস্টে থাকলে 5 দ্বারা বিভাজ্য হয়। তাহলে হয় না কত ভাবে? তাহলে লাস্টের ঘরে বসতে পারে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে শেষ ঘরটা ফিল আপ করার ওয়ে হচ্ছে আমার 8টা। আমি একটু সময় নিচ্ছি, যেহেতু শেষ ঘরে শূন্য বসলে 5 দ্বারা বিভাজ্য হয়, 5 বসলেও 5 দ্বারা বিভাজ্য হয়, কিন্তু আমি বলতে চাচ্ছি 5 দ্বারা বিভাজ্য হবে না এমন কতগুলো সংখ্যা আছে। তাহলে লাস্টের ঘরে 8টা ওয়েতে বসতে পারে। এবার মাথা ঠান্ডা,
এবার লাস্টের ঘরে তুমি একটা বসায় দিছো, এখন কিন্তু ওই আগের মতো আবার ভুল করা যাবে না ভাই, প্রথমে কিন্তু শূন্য বসাইতে পারবে না, তাহলে কয়টা বাদ গেল? দুইটা। তাহলে এবার বলো প্রথম ঘরে কয়টা নাম্বার বসতে পারবে, এবার আমাকে একদম চ্যাট বক্সে লিখে দেবে, এবার যদি কেউ ভুল করছে রে খবর আছে তার। চ্যাট বক্সে লেখো কয়টা। আট আট আর আবার দেখো আমার কেমন দা লাগে, কেউ কেউ লিখতেছে সাতটা, এগুলো যে মনে যা কয় আমার। আটটা, সাবাস, আটটা লিখতে হবে। সাতটা কেন লিখবা? একটা তো বসাই দিছো, টোটাল নাম্বার তো 10টা, শূন্য বসাতে পারবে না, তাহলে আছে কয়টার? আটটা। ক্লিয়ার? ওকে। আচ্ছা, পড়ানোর সময় ভাইয়ারা মাঝে মাঝে একটু ধমক টমক দিবে, ডোন্ট মাইন্ড, ছোট ভাই বলে ধমক দেয়। আচ্ছা, এবার খেয়াল করে দেখো যে আমরা একটা নাম্বার তো বসাই দিছি তাই না, লাস্ট ঘরে একটা বাদ গেল, প্রথমে শূন্য বসতে পারবে না, তাহলে কয়টা বাদ গেল? দুইটা। 10টার মধ্যে দুইটা বাদ গেলে থাকে কয়টা? আটটা, তাহলে প্রথম ঘরে আটটা। ওকে। এবার লাস্ট ঘরে একটা বসাইছো, ফার্স্ট ঘরে একটা বসাইছো, দুই ঘরে দুইটা শেষ, আর কোনো কন্ডিশন নাই। তাহলে এবার আছে, যেহেতু 10টা নাম্বার ছিল, দুইটা বসাই দিছো, বাকি আছে আটটা, তিনটা বসাই দিছো, বাকি আছে সাতটা, সবগুলা গুণ, দ্যাটস অ্যান্সার। তাহলে ওই টোটালটা থেকে তুমি এই 5 দ্বারা বিভাজনা বিয়োগ করলে তুমি যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, দ্যাটস ইট। খুবই সহজ একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা, এবার আমরা হচ্ছে যে 4000 থেকে বড় কিন্তু 7000 থেকে ছোট, এই ব্যাপারটা বোঝানোর জন্য তুমি আমাকে চ্যাট বক্সে এবার লিখে দিবা যে প্রথম ঘরে আমি যে চিহ্নটা মার্ক করছি সেই ঘরে। আচ্ছা, একজন বলছে ভাই এত বড় ক্যালকুলেশন কেমনে করবো? ভাই এইভাবে অ্যান্সার লেখা থাকবে, নিশ্চিন্ত থাকো, ঠিক আছে? এইভাবে অ্যান্সার লেখা থাকবে। আচ্ছা, প্রথম ঘরে কি কি নাম্বার বসতে পারবে এইটা আমাকে একটু চ্যাট বক্সে লিখে দাও, কি কি নাম্বার বসতে পারবে। আচ্ছা, মনীষা একজন অ্যান্সার কারেক্ট পেয়ে গেছি, শাফিন সাবাস, সাদিয়া আনোয়ার সাবাস। আচ্ছা, যাদেরটা শুধু হয়েছে তাদেরটা বলতেছি, মিথিলা সাবাস, শাপলা, আচ্ছা সবই মেয়েরাই কি পারছে নাকি, ছেলে কই? নাজদিন, আচ্ছা, তৌহিদুর, আচ্ছা তৌহিদুর পারছো, আলামিন সাবাস, নওশাদ সাবাস। আচ্ছা ওকে ফাইন, অনেকে দেখতেছি পারছো। আচ্ছা, একটু আমরা বোঝার চেষ্টা করি, দেখো আমি যদি এখানে 4 বসাই তাহলে 4000-এর চেয়ে বড় হবে, 5 বসাইলে 5000-এর চেয়ে বড় হবে, যেটা 4000 থেকে 7000-এর মধ্যে, 6 বসালে 6000-এর চেয়ে বড় হবে, যেটা 4 থেকে 7000-এর মধ্যে। কিন্তু যদি আমি 7 বসাই দিই তাহলে সেটা 7000-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এটা নিতে পারবো না। তাহলে প্রথম ঘর ফিল আপ করার জন্য আমার ওয়ে হচ্ছে তিনটা, তিনটা ওয়েতে আমি প্রথম ঘরটা ফিল আপ করতে পারি, কন্ডিশন শেষে, আর কোনো মাথা ব্যথা নাই। একটা নাম্বার বসাই দিছো, এবার 10টা নাম্বার থেকে আছে কয়টা নাম্বার? 9টা। তাহলে পরের ঘরটা ফিল আপ করা যায় 9টা ওয়েতে। দুই ঘরে দুইটা বসাই দিছো, আছে কয়টা? 8টা। তিন ঘরে তিনটা বসাই দিছো, আছে কয়টা? 7টা। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এতক্ষণ ধরে দেখো আমরা যা যা করলাম সেগুলো ছিল হচ্ছে আমরা মোটামুটি ধরো সংখ্যা গঠনের যতগুলো আইডিয়া ছিল, যে জোড় বিজোড় বিভাজ্য 4000 থেকে 7000, সবগুলো আমরা একটার মধ্যে দেখাই দিছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। এবার খেয়াল করে দেখো, আচ্ছা এই প্রসেসে কিন্তু অবশ্যই রিটেনে করতে পারবা, নিঃসন্দেহে থাকো, অবশ্যই পারবা, যেহেতু ঢাবিতে হচ্ছে 50 মার্ক রিটেন, তো করতেই পারবা, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার খেয়াল করে দেখো যে আমরা আগের বার করছি কিন্তু একবার মাত্র ব্যবহার করে, যেখানে রিপিট ছিল না, এখন কি বলছে? যে কোনো সংখ্যক বার, মানে কি রিপিট আছে বা পুনর্বিন্যাস করে, মেন বাংলা কথা হচ্ছে মানে পুনঃস্থাপন করা যাবে, ক্লিয়ার, বা পুনর্বার ব্যবহার করা যাবে, কোনো প্রবলেম হবে না এখানে। তো এখন খেয়াল করে দেখো যে এখন আমরা খুবই সুন্দরভাবে জিনিসটা, এটা মানে সহজ, এটা খাঁটি বাংলা মনে রাখবো, এটা ইজি, এটা লিখে রাখলাম, এটা ইজি, তার মানে এটা মনে রাখবো যেটা ইজি। আচ্ছা, খুব ফোকাস, খুবই স্ক্রিনের দিকে, এখন চ্যাট ট্যাট কোশ্চেন টোশ্চেন সব বাদ, খুব, কারণ এখানে একটা কথা, এই 5টা ম্যাথ শেষ, একটা কথা। প্রথম ঘর নিয়ে তো ঝামেলা নাই, প্রথম ঘরে 9টাই বসবে, কারণ বুঝছো তো, কারণ প্রথম ঘরে শূন্য বসতে পারে না। আচ্ছা, খুব মাথা ঠান্ডা। এবার পরে একটা কথা বলবো, প্রথম ঘরে তুমি যাই বসাও, 1 2 3 4 5 যা ইচ্ছা তাই বসাও, ওই নাম্বারটা তুমি আবার বসাইতে পারবা। তার মানে হচ্ছে সেকেন্ড ঘরটা ফিল আপ করার জন্য 10টা ওয়ে আছে। এই একটা কথা বুঝছো কিনা, খালি ইয়েস অর নো বলে একটা কথা। যে সাবাস, থ্যাংক ইউ সো মাচ। এই একটা কথা বুঝলেই তোমার কাজ শেষ, কারণ আমি যে নাম্বার বসাইছি ওই নাম্বার আমি আবার বসাতে পারবো, পরের ঘরটা আমি 10টাই পারবো, পরের ঘর আমি 10টাই পারবো, যা হবে সেটাই অ্যান্সার, দ্যাটস ইট, কাজ শেষ। এবার পরে আমি সবগুলো কিন্তু একইভাবে কাজ করবো, মাথা জেনে থাকে। এবার স্ক্রিন মানে মেসেজ টেসেজ বাদ, স্ক্রিনের দিকে তাকাও। প্রথম ঘর 9টা ওতেই বসতে পারবে, কোনো সমস্যা নেই। পরে ঘর 10টা ওয়েতেই বসতে পারবে, পরে ঘর 10টা ওয়েতেই বসতে পারবে, কিন্তু ভাই পরে ঘর কিন্তু 10টা ওয়েতে বসতে পারবে না,
কারণ আমাকে বলছে বিজোড়, বিজোড় বসতে পারে কয়টা ওয়েতে? 5টা। বুঝে গেছে? ওকে, এবার পরেরটা। প্রথম ঘরে ওয়ে আছে 9টা, পরের ঘরে ওয়ে আছে 10টা, পরের ঘরে ওয়ে আছে 10টা, জোড়, তার মানে কয়টা নাম্বার? 5টা। তাহলে পরের ঘরে 5টা। তাহলে আমরা খেয়াল করে দেখো, যে কোনো সংখ্যক বার ব্যবহার করার জন্য কিন্তু কোনো ঝামেলা হচ্ছে না, জোড় বের করাও ঝামেলা হচ্ছে না, বিজোড় বের করা ঝামেলা হচ্ছে না। কিন্তু একবার মাত্র ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমি জোড় বিজোড় যেভাবে বলছি ওভাবেই করবা। এবার পরেরটা খেয়াল করে দেখো, 5 দ্বারা বিভাজ্য 1 2 3 4। তাহলে যে কোনো সংখ্যক বার ব্যবহার করতে বলছে, তাহলে এইটা কত ওয়েতে ফিল আপ করা যায়? 9টা, পরের ঘর 10টা, পরের ঘর 10টা, এই লাস্ট ঘর কয়টা ওয়েতে ফিল আপ করা যায় ভাইয়া? 5 দ্বারা বিভাজ্য কয়টা নাম্বার? 0 আর 5, তাহলে 2টা। দ্যাটস ইট। আবার আমরা লাস্টটা দেখি। আচ্ছা, এটা আমি একটা আচ্ছা, এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, মানে যে লাস্ট ঘরে যে 2 লিখছি এটুকু তোমরা ঠিকঠাক বুঝছো কিনা, আমাকে এটা হ্যান্ড করে কনফার্ম করো যে লাস্ট ঘরে যে 2 ঠিক আছে, এটুকু ঠিক আছে কিনা। আচ্ছা, অনেকে নো লিখতেছো। আচ্ছা, আমি তো আচ্ছা প্রান্ত, তোমরা আচ্ছা তাহলে আমি একটু এটা আবার একটু ক্লিয়ার করি। দেখো, আমাকে বলছে কি 5 দ্বারা বিভাজ্য নাম্বার বলছে, তাই বলছে না? আচ্ছা, আমাকে বলো তো যে 5 দ্বারা বিভাজ্য মানেটা কি? লাস্টে 0 থাকতে পারে অথবা 5 থাকতে পারে, তাহলে কয়টা নাম্বার? লাস্ট ঘরের যে 2টা ওয়েতে ফিল আপ করা যায়, এই 2টা নাম্বার আমি বলছি। এই 2 মানে ভাই 2 না, এই 2 মানে আমি প্রেজেন্ট করতেছি 2টা ওয়ে। সেই 2টা ওয়ে কে কে? একটা 0, একটা 5। এই 9 মানে কিন্তু 9 নাই, 9 মানে 9টা ওয়ে। এই 10 মানে কিন্তু 10 নাই, 10 মানে 10টা ওয়ে। সেটা 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে। দ্যাটস ইট। সবগুলোকে গুণ করে দিলাম। ওকে, এবার আমাকে বলছে দেখো 4000 থেকে 7000 এর মধ্যে কতগুলো সংখ্যা তৈরি করা যাবে যে কোনো সংখ্যক বল ব্যবহার করে। মানে আসলে এর চেয়ে সহজ মনে হয় পৃথিবীতে কোনো কোশ্চেনই নাই। আগে বলো যে 4000 থেকে 2700 এর মধ্যে কতগুলো নাম্বার আছে। আমি তোমাকে যদি এই কোশ্চেনটা বলি যে আসলে আমি মানে 4000 থেকে বড় এবং 7000 থেকে ছোট, এর মানেটা হচ্ছে 4001 থেকে স্টার্ট হয়েছে এবং 6999 পর্যন্ত গেছে। এই হচ্ছে নাম্বার। মানে 4000 থেকে বড় এবং 7000 থেকে ছোট বলতে আমি এটাই বোঝাচ্ছি 4001 থেকে স্টার্ট হয়েছে এবং 6999 পর্যন্ত গেছে। এখন আমি যদি তোমাকে বলি যে ভাই এগুলো এটার মধ্যে কতগুলো নাম্বার আছে, তাহলে 6999 মাইনাস 4001 প্লাস 1, এই এতগুলো নাম্বার আছে। মানে এর চেয়ে সহজ কিছু নাই, না হইতে পারে। দ্যাটস ইট। মানে 2999, বা তুমি নর্মালি বাংলা বাংলা জিনিস যে 4001 থেকে 6999 অবশ্যই বুঝাইতে যাচ্ছে 2999 নাম্বার আছে। আর নাম্বার বের করার সিস্টেমটা হচ্ছে লাস্টের সংখ্যা মাইনাস ফার্স্টের সংখ্যা প্লাস 1। দ্যাটস ইট। এটা হচ্ছে অ্যান্সার। তো যে কোনো সংখ্যক ব্যবহার করে যদি তোমাদের এরকম কোনো কোশ্চেন করে, খালি মনে রাখবা যে লাস্টেরটা মাইনাস ফার্স্টেরটা প্লাস 1। তখন তোমাদের এই এনপিআর এনসিআর এত কিছু এত ভেজাল করতে হয় না। এটা খুবই ইজি একটা প্রসেস, এই জিনিসটা মনে রাখবা। ওকে, আচ্ছা, এখন এই টপিকসটা আমরা শুধুমাত্র শর্টকাটের জন্য ইউজ করব। এটা আমরা রিটার্নের জন্য রাখি নাই। রিটার্নের জন্য এই ম্যাথ আসবে না ভার্সিটিতে ইনশাআল্লাহ। ভাইরা এত কনফিডেন্টলি বলতে পারতেছে কারণ হচ্ছে ধরো ভাইরা 4-5 বছর ধরে এই ব্যাপারগুলো নিয়ে রিসার্চ করে। তো যে যে জিনিসটা যতটুকু তোমাদের পড়াবে শুধু ততটুকুই পড়বা। আর এর বাইরে যদি পড়তে যাও সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। ভাই আমরা এখন কি বই পড়বো, আমরা কোন বই পড়বো, ভাই দরকার নেই। খালি কোশ্চেন ব্যাংক আর হচ্ছে ভাইদের লেকচার, এনাফ। আর এখন তোমাদের যদি মনে হয় যে ভাই এত কম পড়লে কি হবে, এখন তারপরে তুমি পড়তে পারো, এটা তোমার ব্যাপার। ভালো, যত পড়বো তত ভালো ব্যাপার। কিন্তু আমার একটা সাজেশন, সেটা হচ্ছে ভাই পড়তে পড়তে যাতে ভুলে না যাও, বি কেয়ারফুল। আচ্ছা, এবার এই জিনিসটা যে আমরা করব সেটা মনে রাখবা যে যে কটা অঙ্ক থাকবে, 4টা অঙ্ক, 4 - 1 ফ্যাক্টোরিয়াল। মানে কথাটা হচ্ছে যে এই 4 অঙ্ক বিশিষ্ট যতগুলো সংখ্যা তৈরি করা যাবে সবগুলোর যোগফল কি, এই হচ্ছে কোশ্চেন। তাহলে ফার্স্ট হচ্ছে 4টা নাম্বার আছে, তাহলে আমরা কতভাবে এটার বের করতে পারি? 4 - 1 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে প্রথম কথা। পরের কাজ হচ্ছে 4টা নাম্বারের যোগফল, আর পরে হচ্ছে যে কটা নাম্বার থাকবে সে কটা এক, এই হচ্ছে যোগফল। তো তোমরা বাসায় বসে একটা প্র্যাকটিস করে দেখতে পারো যে এই 1 2 3 এই তিনটা সংখ্যা নিয়ে যতগুলো নাম্বার তৈরি করা যায় সবগুলো সমষ্টি কত। যেমন ধরো 1 2 3, 1 3 2, 2 1 3, 2 3 1, তারপর হচ্ছে আমার 3 1 2, 3 2 1। দ্যাটস ইট। এই সবগুলোকে যদি তুমি যোগ করে দেখো, তুমি যেটা পাবা, আমি সেটা একটু লিখে দিচ্ছি, সেটা কি পাবা তুমি? সেটা পাবা হচ্ছে যেহেতু তিনটা নাম্বার আছে এই জন্য 3 - 1 ফ্যাক্টোরিয়াল, সবগুলো নাম্বার যোগফল 1 + 2 + 3 এবং ওই কটা এক, একটা এক, দুইটা এক, তিনটা এক, মানে 111
তো আমি এটা করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল মানে 2, তারপরে 2 এর 1 3, 3 আর 3 হচ্ছে 6, গুণ হচ্ছে 111, মানে হচ্ছে তুমি পাবা হচ্ছে 12 গুণ 111, যেটা হবে তুমি চেক করে দেখো, এবং ফ্যান্টাস্টিক ভাবে এটাই হচ্ছে आंसर। তো তুমি একটু মিলাই দেখতে পারো যে ভাইরা যে শর্টকাটটা বলছে সে শর্টকাটটা আসলেই কাজ করে কিনা। তো এরকম তুমি 2-3টা প্র্যাকটিস করলে তোমার এই শর্টকাটটা মাথার মধ্যে গেঁথে যাবে। তো আমরা কি বললাম, যে কটা নাম্বার থাকবে সে কটা নাম্বার মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, পরে হচ্ছে যোগফল, পরে হচ্ছে ওই কটা 1। ওকে, চক্রবিন্যাস। তো আমরা এখন একটা ব্রেকে যাব, দেন ব্রেকের পর আমরা এগেইন ফিরবো, জাস্ট 5 মিনিটসের একটা ব্রেক। 3টা 20 বাজে, আমরা 3টা 25 ইনশাআল্লাহ শুরু করব। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ভালো কথা। তোমাদের হচ্ছে এইচএসসির যে রেজাল্টটা দিবে এটাতে কি তোমরা খুশি নাকি মন খারাপ? ইয়েস ও নো লিখে দাও তোমাকে একটু দেখি কার কি অবস্থা। যে এইচএসসি রেজাল্টে তোমরা কি সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না? আচ্ছা, দেখা যাক। আমি তো সন্তুষ্টি হইতাম, কারণ ফ্রি ফ্রি এ প্লাস। কারণ আমার জিএসসি তে গোল্ডেন ছিল, এসএসসি তে গোল্ডেন ছিল। তো এসএসসি তে আমি, অনেকে লিখতেছো নো। আচ্ছা, অনেক খুশি ভাইয়া, মন খারাপ। আহ, এই ব্যাপারটা আসলে একটু কমপ্লেক্স, কারণ হচ্ছে দেখা গেছে কোন একটা স্টুডেন্ট 9-10 এসে একটু খারাপ করতেই পারে। হয়তোবা সে ইন্টার অনেক ভালো করে পড়াশোনা করছে, অনেক স্বপ্ন নিয়ে পড়াশোনা করছে। আহ, এখানে অনেক কিছু প্রবলেম থাকতে পারে, আই নো। তারপরে ধরো কিন্তু তোমার হচ্ছে সরকার কিন্তু প্রায় 2 মান্থ হাতে টাইম নিছে। ইটস হিউজ। অবশ্যই অনেক গবেষণা করে তারা অ্যান্সারটা দিবে। এখন দেখা যাক, আল্লাহ ভরসা। আচ্ছা, আরেকটা কোশ্চেনের অ্যান্সার করে, সেটা হচ্ছে যে আহ, যে যত বেশি ট্যালেন্ট সে তত বেশি সাকসেসফুল। এই কথাটা কি সত্যি কিনা? ইয়েস অর নো? যে যত বেশি ট্যালেন্ট সে তত বেশি সাকসেসফুল। ইয়েস নো অনেক আসতেছে, মানে র্যান্ডম ইয়েস নো আসতেছে। যে যত বেশি ট্যালেন্ট সে তত বেশি, আচ্ছা নোর পরিমাণ বেশি মনে হচ্ছে। আচ্ছা। আচ্ছা, এটা কি, কি নামটা কি? চিস্তি। আচ্ছা ভাইয়া, সবাই মন থেকে খুশি, বাট বাসায় মা বাবারা বকা শোনায়, বলে এসএসসি হলে বোর্ড প্লেস করতাম। আচ্ছা, হ্যাঁ, এটার জন্য একটা স্যাড নিউজ হতেই পারে। আচ্ছা, তোমরা একটা কোশ্চেন তো মানে মোটামুটি আনসার করছো আমাকে। আচ্ছা ভাইয়া, ক্যালকুলেটর ইউজ করা যাবে কিনা? আচ্ছা, এরকম এখন আপডেট কোনো আসে নাই, তবে আমার মনে হয় তোমাদের জন্য একটা ভালো গুড নিউজ থাকতে পারে, ক্যালকুলেটর ইউজ করা দিতে পারে। এটা আমার আমার যেটা মেইন করতেছে, কিন্তু এইটা মানে কিন্তু এটা না যে আমার কথাটাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি শুনবে। ঠিক আছে, এখনো কোনো আপডেট আসে নাই। যেহেতু 50 মার্কস রিটেন, তো দ্যার ইজ এ চান্স তোমরা, তারপরেও তোমরা হচ্ছে ক্যালকুলেটর বাদে টেকনিকগুলো ইউজ করবা। আচ্ছা। আহ, আচ্ছা, ওকে। আচ্ছা, এবার হচ্ছে পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা হচ্ছে, ধরো আজকে তুমি বিন্যাস সমাবেশ পড়লা, অনেক কষ্ট করে বুঝলা, অনেক হার্ডওয়ার্ক করলা, যেটা যেটা বুঝো নাই সেটা ভিডিও লেকচার থেকে, রেকর্ড ভিডিও থেকে খুঁজে খুঁজে বের করে অনেক কষ্ট করে বুঝলা, অনেক 3-4 বার রিপিট করে করে বুঝলা, প্র্যাকটিস করলা, দেন তুমি বিন্যাস সমাবেশের ওপর অনেক কনফিডেন্ট। এবার 1 মাস বিন্যাস সমাবেশ আর রিভাইজ করলা না, 1 মাস পর জিনিসটা কি মনে থাকবে কিনা? ইয়েস অর নো? 1 মাস পর, এটা তোমার কনফিডেন্টের উপর ডিপেন্ড করে। আমি কিন্তু শিওর জানি না আসলে তোমার উপর কনফিডেন্ট কেমন। আচ্ছা, একজন ইয়েস লিখছো। আচ্ছা, শাফাক। আহ, আচ্ছা হ্যাঁ, শাফাক তুমি লিখছো হচ্ছে ইয়েস। আচ্ছা, আর সবাই নো। আচ্ছা, যারা যারা ইয়েস লিখছে তারা ইউনিভার্সিটি থেকে নেগেটিভ মার্ক আছে? হ্যাঁ ভাই, নেগেটিভ মার্ক আছে। আহ, আচ্ছা, রিয়া লিখছো ইয়েস। আচ্ছা, উম,
আচ্ছা চিস্তি লিখছো ইয়েস। আচ্ছা যারা যারা ইয়েস লিখতেছো তাদেরটাই বলতেছে, আর বাকিটা আছে অর্পা লিখছো 50-50 চান্স। আচ্ছা সিফাত সিফাত লিখছো হচ্ছে ইয়েস, তোমারও মনে থাকবে। হাসান ভাই, হ্যাঁ ভাই। হাসান, ওদের অনেকের একটা কোশ্চেন হচ্ছে কি যে ভাই ওই যে রিটেন যেহেতু হবে, রিটেনের জন্য কি ওরাদের আলাদাভাবে লেখার বা অনেক সময় হয় যে কতটুকু জায়গা থাকবে বা রিটেনে, এটা নিয়ে একটু ভাই আপনি একটু বলে দেন ভাই। মানে রিটেনে ওরা মানে কি অঙ্কগুলো যেভাবে দেখানো হচ্ছে এভাবে ছোট করে করে ফেললেই হবে, নাকি আচ্ছা আচ্ছা এগুলোর জন্য অনেক কথাবার্তা লেখা লাগবে যেরকম ওরা সৃজনশীলে লিখতো বা এই ব্যাপারগুলো? আচ্ছা আচ্ছা না ভাই, তোমাদের এরকম কোনো কথাবার্তা লিখতে হবে না, তুমি জাস্ট যতটুকু মানে আছে ততটুকুই লিখবা। যেমন গত বছরের স্টুডেন্টদের আমাদের থেকে যে রেসপন্স গুলো পাইছি, তারা হচ্ছে ভার্সিটিতে দেখানো ধরো প্রসেস গুলো অনুসারে। আমি কিন্তু বলতেছি না শর্টকাট, শর্টকাট মানে তো বুঝছো, কোশ্চেন লিখলা ধাম করে অ্যান্সার লিখে দিলা, এটা কিন্তু শর্টকাট। আর আমি তোমাদের যেগুলো দেখাচ্ছি বক্স সিস্টেমে, জিনিসটা প্রত্যেকটা বুঝতেছে, এখানে এতটা বসানো যায়, এখানে এতটা বসানো যায়, টিচাররা এগুলা এগুলা জানে, তারা ঢাকা ইউনিভার্সিটি টিচার। সো তুমি হচ্ছে আমরা যেভাবে তোমাদের দেখাচ্ছি ঠিক সেভাবেই, এবং আমরা কিন্তু যখন বলে দিচ্ছি এটা একটা শর্টকাট, যখন আমরা এই কথাটা মুখে আনবো শুধু ওইটাই হচ্ছে শর্টকাট, ওইটা ডিরেক্টলি করা যাবে না। এছাড়া বাদে আমরা যেগুলো তোমাদের করাচ্ছি, যেভাবে টেকনিক দেখাচ্ছি, এগুলো হচ্ছে টেকনিক। তুমি ফার্স্টে দেখা গেছে বক্স আঁকতেছো, দেন কোনটাতে কত নাম্বার বসানো যাচ্ছে, দেন তুমি ম্যাথটা করতেছো, 2-3 লাইনে শেষ, এখানে তুমি ফুল মার্কস পাবা। এটা ছিল হচ্ছে গত বছরের এক্সপিরিয়েন্স থেকে। এখন কতটুকু জায়গা দিবে, জায়গাটা হচ্ছে তোমার এক পেজে 3টার মতো কোশ্চেনের জায়গা দিবে, এটা যেন মাথায় থাকে। সো তুমি ওইভাবেই খাতা কলমে প্র্যাকটিস করবা। ক্লিয়ার? আচ্ছা, আর আমার মনে হয় হচ্ছে তোমাদের জেএসসি এসএসসি মিলে ভালোই মার্কস থাকবে, যেহেতু 20 মার্কস আর অনেক কম মার্কস, তো এটার উপর ডিপেন্ড করে না যে তুমি ইউনিভার্সিটিতে চান্স পাবে কিনা। কারণ একটা হিউজ মার্কস, 80 মার্কস অলরেডি হয়তো শুনছো সবাই, ঢাকা ইউনিভার্সিটির একটা আপডেট চলে আসছে যে 50 মার্কস হচ্ছে রিটেন হবে আর 30 মার্কস হচ্ছে এমসিকিউ হবে। কিন্তু এই প্যাটার্নে কত মার্কস থাকবে, কিভাবে হবে, এটা এখনো আমাদের ওরকম ভাবে আপডেট হয়নি। আচ্ছা যাদের 1 মাস পরে মনে থাকবে তাদের ব্যাপারে কিছু একটা বলতে চাইছিলাম। আচ্ছা যাদের 1 মাস পরে মনে থাকবে তারা তো লেজেন্ড, আর যাদের মনে থাকবে না তাদের মধ্যে আমি একজন অন্যতম। তো এই কথাটা আমি একটু লাস্টে দেবো। আচ্ছা আরেকজন বলছে ভাই রাফ করার জন্য কি কোনো পেপার দিবে? না ভাই, রাফ করার জন্য কোনো পেপার দেওয়া হবে না, তোমার কাছে বাংলা কোশ্চেন আর ইংলিশ কোশ্চেন ফাঁকা থাকবে, ওইখানে রাফ করে ফাটাই ফেলবা। যেমন আমি আমার বাংলা কোশ্চেন এবং ইংলিশ কোশ্চেনে ইচ্ছা মতো লিখছিলাম। অনেকে বলে যে এক্সপেল করে দেয়, না ভাই এটা ভুয়া কথা, ভার্সিটির কোশ্চেনে লিখলেও এক্সপেল করবে না। সব ভার্সিটিতে কি রিটেন হবে ভাই? না ভাই, এখনো কোনো আপডেট আসে নাই, ওরকম আপডেট আসে নাই, ঢাকা ইউনিভার্সিটিতে জানা জানা হয়ে গেছে। আচ্ছা একজন বলছে যে ভাইয়া ইন্ট্রোডাকশনটা দেওয়া হয়নি আমার। আচ্ছা আমার নাম হচ্ছে হাসান, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, মানে ম্যাথমেটিক্স নিয়ে গবেষণা করতেছে আর কি, হলো কথা। এ হচ্ছে আমার পরিচয়। আর খালিদ বলছো ভাই আমার নামটা একটু বলেন। আচ্ছা খালিদ বলে দিলাম, তোমার নাম হচ্ছে খালিদ। আচ্ছা আচ্ছা এই নিয়ে আমরা এখন 27 বেজে গেছে, আমরা ক্লাস শুরু করে দিতে পারি। আচ্ছা এই নিয়ে আচ্ছা চক্রবিন্যাস, চক্রবিন্যাসের ক্ষেত্রে যে প্রথমে যে কথাটা মনে রাখবা সেটা হচ্ছে যে যে কোনো একটা বস্তুকে ফিক্সড রাখতে হয়। একটা বস্তুকে স্থির রাখতে হয়। ক্লিয়ার? আচ্ছা একটা বস্তুকে স্থির রাখলে তার মানে কি, আমার কাছে ধরো n সংখ্যক বস্তু আছে, তাহলে একটাকে স্থির রাখা মানে কি, ওইটা বাদ, তাহলে বাকি যারা আছে n-1 তাদেরকে নিয়ে একটা ফ্যাক্টরিয়াল করে দিলাম, দ্যাটস দ্য অ্যান্সার। এখানে ভিজুয়াল কিছু ইনফরমেশন দেওয়া আছে, তোমরা এটা জিনিসটা দেখে নিবা যে আসলে ওরকম ভাবেই কাজ করে। আচ্ছা এবার হচ্ছে দুইটা কনফিউশনমূলক কোশ্চেন, প্রথম কোশ্চেনটা এবং দ্বিতীয় কোশ্চেন খুব ফোকাস। 5 জন ছাত্র 7 জন ছাত্রীকে চক্রাকারে কতভাবে সাজানো যায়? কোশ্চেন শুনে ভাবে, কোশ্চেনটা মনে এরকম যে 5 জন ছাত্রকে আলাদা সাজাইতে বলছি, গুণ 7 জন ছাত্রকে আমি আলাদা সাজাইতে বলছি। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে যে উত্তরটা দেয় সেটা ছিল এরকম যে 5 জন ছাত্রীকে চক্রাকারে সাজানো যায় 5-1 ফ্যাক্টোরিয়াল, আবার 7 জন ছাত্রীকে চক্রাকারে সাজানো যায় 7-1 ফ্যাক্টোরিয়াল, এই দুটোকে গুণ করে এটাই আনসার। আরে ভাই আমি কি কোনো কন্ডিশন বলছি তোমার এদেরকে তুমি আলাদা আলাদা সাজাবা? কোনো সময় বলা আছে? কোনো জায়গায় বলা নাই। সিম্পল কোশ্চেন যে 5 জন ছাত্র 7 জন ছাত্রী, টোটাল নাম্বার কয়টা? 12 জন। তো টোটাল যদি 12 জন হয়, 12 জনকে চক্রাকারে কতভাবে সাজানো যায়? 12-1 ফ্যাক্টোরিয়াল। দ্যাটস সিম্পল একটা ম্যাথ। সো কনফিউজ হওয়া যাবে না, আমি কিন্তু কোথাও বলি নাই যে তারা আলাদা সাজবে। সো কোশ্চেন দেখে ঘাবড়ানো যাবে না। পরের কোশ্চেনটা হচ্ছে ঝামেলা করার কোশ্চেন, এখানে বলা আছে যে কাদেরকে কোথায় সাজাইতে হবে। 2 জন কলা বিভাগের ছাত্রকে একত্রে না বসিয়ে, মনে আছে 2টি সর্বর্ণকে পাশাপাশি না বসিয়ে, যেহেতু 2 জন, 2 জনের ক্ষেত্রে একত্রে যে কথা পাশাপাশি সেই কথা মনে থাকার কথা। আচ্ছা 5 জন বিজ্ঞান বিভাগের ছাত্র এবং 5 জন কলা বিভাগের ছাত্রকে কত রকমে সাজানো যায় গোল টেবিলে? আমরা তোমাকে বলে দিছিলাম যাদের নিয়ে ঝামেলা নাই তাদেরকে আগে সাজিয়ে ফেলবে। কাদের নিয়ে ঝামেলা নাই? 5 জন বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের নিয়ে ঝামেলা নাই।
তাহলে 1 2 3 4 5। তাহলে দেখো 5 জন বিজ্ঞান বিভাগের স্টুডেন্টকে তুমি কতভাবে সাজাতে পারবা চক্রাকারে। আগে একটা ফিক্সড করো, তাহলে ফিক্সড করলে কতভাবে সাজানো যায়? 5 - 1 ফ্যাক্টোরিয়াল, এতভাবে সাজানো যাচ্ছে। এবার যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে তাহলে এদের মাঝখানে যে যতগুলো জায়গা থাকবে 1 2 3 4 5, এই 5টা প্লেসে বাকি যে কলা বিভাগের স্টুডেন্ট ছিল তাদেরকে তুমি কতভাবে সাজাতে পারবে? 5p5। তাহলে অ্যান্সার যেটা আসলে সেটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল গুণ 5 ফ্যাক্টোরিয়াল, দ্যাটস দ্য অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আগের কোশ্চেন এবং এই কোশ্চেনের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। আগের কোশ্চেনে কিন্তু কোনো কন্ডিশন বলা নাই, যদি কন্ডিশন না বলে আমরা টোটাল না হিসাব করবো, আর যদি কন্ডিশন বলে দেয় দেন আমরা আলাদা আলাদাভাবে কাজ করবো। আচ্ছা, এবার পরে হচ্ছে একটা অনেক কনফিউশনমূলক কোশ্চেন। তো তোমরা যখন অ্যান্সার করবা তখন আমি এইটার একটু অ্যান্সারটা শেয়ার করে তোমাদের বলবো যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা কেন এই সিম্পল একটা কোশ্চেনে গড়মিল করে ফেলে। আমি ভুল বলি নাই, কিন্তু আমি বলছি গড়মিল। গড়মিল আর ভুল এক জিনিস না, তোমরা পারো আমি জানি। এটা টাইম স্টার্ট, 30 সেকেন্ডের বেশি সময় পাবো না। আচ্ছা, আমি পোলটা এন্ড করে দিচ্ছি এবং অ্যান্সারটা শেয়ার করতেছি। সবচেয়ে বেশি উত্তর দিচ্ছে কত পার্সেন্ট? 33%। অ্যান্সার নাম্বার সি, মাথায় রাখো। তারপরে 32% অ্যান্সার নাম্বার এ, দুইটাই ভুল। তারপরে 23% অ্যান্সার নাম্বার বি, এটা হচ্ছে কারেক্ট। আচ্ছা, আর ডি নাম্বার তো না, ওটা নিয়ে মাথায় ব্যথা নেই আমার। তাহলে সবচেয়ে ভুল করছো কারা? 33% অ্যান্সার করছো সি নাম্বার। এখন দেখো মিস্টেকটা কেন হয়েছে। আমি তোমাকে বলছিলাম এন সংখ্যক জিনিসকে যদি চক্রাকারে সাজাই তাহলে অ্যান্সার ছিল n-1 ফ্যাক্টোরিয়াল। আমি হোলটার উপর ফ্যাক্টোরিয়াল দিছিলাম, কিন্তু তোমরা যেটা মিস্টেক করে ফেলছো, তোমরা ভাবছো n ফ্যাক্টোরিয়াল -1। ঝামেলাটা ধরতে পারছো? আমি বলছি 12 - 1 ফ্যাক্টোরিয়াল, কিন্তু তুমি ভাবছো 12 ফ্যাক্টোরিয়াল -1। এটা তোমার ভুল না, এটা সিম্পল একটা মিস্টেক। এগুলোকে বলা হচ্ছে ব্রেনের কগনিটিভ রিফ্লেকশন। আমরা যেগুলো বলি তার 40% শুধু আমাদের ব্রেনে থাকে, 60% উধাও হয়ে যায়। এটা যেন মাথায় থাকে। আচ্ছা, এটার জন্য কি করতে হয় আমি লাস্টে বলে দিব যে এগুলোর জন্য কি করবা। তাহলে এটা অবশ্যই এটা হবে না, এটা বাদ। পরেরটা, যারা যারা 12 - 1 ফ্যাক্টোরিয়াল বা 11 ফ্যাক্টোরিয়াল বলছো তারা আগের কোশ্চেনটা বুঝছিলাম, বা আগের কোশ্চেন পর্যন্ত তোমাদের ঠিক ছিল, দ্যাটস ইট। ওকে। কিন্তু ভাইয়া মনে রাখবা যে যাদেরকে আসলে উল্টানো যায়, যেমন ধরো একটা মালা, মালার ধরো এই পাশে আছে এ, এই পাশে আছে বি। এবার মালাটারে আমি একটু ঘুরাইলাম, মানে ঘুরাই দিলাম আর কি, একটু জাস্ট ঘুরাইলাম। ঠিক আছে, মালাটারে একটু ঘুরাইলাম, তাহলে এখানে চলে আসলো বি, এখানে চলে আসলো এ। আচ্ছা, এই দুইটা মালা কিন্তু সেম মালা, আমি কিন্তু মালাটা ছিঁড়ে ফেলি না, আমি জাস্ট ঘুরাইছি। কিন্তু তুমি আমাকে বলো এ বি দেখতে যেরকম, বি দেখতে কি সেরকম? না, দুইটা আলাদা জিনিস। তার মানে হচ্ছে এই এ বি আর বি এ, তাহলে এইটাকে কত ভাবে সাজানো যায়? 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। মানে এই পুরো জিনিসটা অর্ধেক ওই পাশে চলে গেছে আর অর্ধেক এই পাশে চলে গেছে। তাহলে জিনিসটা বোঝার চেষ্টা করো, যখন জিনিসটা ঘোরানো হচ্ছে জিনিসটা কিন্তু এক থাকতেছে, কিন্তু তারপর তুমি হিসাবটা দ্বিগুণ করে ফেলো। এই জন্য তোমার যে জিনিসগুলোকে ঘোরানো যায় সেই জিনিসগুলোতে 2 দ্বারা ভাগ করতে হয়। এই জন্য নর্মালি হওয়ার কথা ছিল 11 ফ্যাক্টোরিয়াল, এই জন্য 2 দ্বারা ভাগ হবে। ভাই আরেকটা উদাহরণ দেন, যেমন নাগরদোলা, ওই পাশ থেকে যেভাবে দেখা যায় এই পাশ থেকে সেভাবে দেখা যায়। আরেকটা উদাহরণ দিচ্ছি, গোল টেবিল। ভাই গোল টেবিলে কিন্তু 2 দ্বারা ভাগ হবে না, কারণ গোল টেবিলের মানুষগুলো উল্টাইলে মাথা মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে, এটা কিন্তু বাস্তবসম্মত না। সো বি কেয়ারফুল, যেটা বাস্তবসম্মত সেখানে শুধুমাত্র 2 দ্বারা ভাগ হবে। সো আপাতত মনে রাখো যে মালা, মুক্তা এগুলা থাকলে বা হার, যেগুলোকে নরমালি তুমি ঘোরাতে পারতেছো, সেগুলো হচ্ছে 2 দ্বারা ভাগ হবে। ওকে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে পিওর সমাবেশে। পিওর সমাবেশের কথাটা আমি তোমাকে শুধু একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে সমাবেশ মূলত 2 ধরনের, মানে 2 ধরনের সমাবেশ করতে হয়। একটা হচ্ছে 2টা জিনিস দেওয়া আছে একটা জিনিসে যাইতে হয়, আবার একটা জিনিস দেওয়া আছে 2টা জিনিসে যাইতে হয়। মানে কি, 2টা দল দেওয়া আছে একটা দল বানাবা, আবার একটা দল দেওয়া আছে 2টা দল বানাবা। এই 2 প্রকার কোশ্চেনই তোমাদের পরীক্ষায় আসে। এখন দেখা যাক যে আসলে প্রথম কোশ্চেনটা কোন প্রকারে পড়ে। খেয়াল করে দেখো, 6 জন ছাত্র, 5 জন ছাত্রী, তাহলে কয়টা দল হয়ে গেছে? 2টি দল। 5 জনের একটি কমিটি গঠন করতে হবে। যেহেতু কমিটি বলছে তার মানে সি ইউজ করবো আমরা। তাহলে বোঝাই যাচ্ছে যে আসলে এখানে 2টা জিনিস দেওয়া আছে, আমাকে একটাতে কনভার্ট করতে হবে। তার মানে কি, এটা প্রথম প্যাটার্নের মধ্যে পড়ে গেছে। আর এটা তোমরা যেভাবে করতে, এটা মোটামুটি সবারই একই প্রসেসে করতা। এর জন্য 6 জন ছাত্র, 5 জন ছাত্রী। আচ্ছা,
তাহলে খেয়াল করে দেখো যে 6 জন ছাত্র থেকে নরমালি আমরা যেহেতু এখানে বলে দিছে যে অন্তত একজন ছাত্র এবং একজন ছাত্রী থাকবেই, তাহলে আমি মনে মনে চিন্তা করে নিলাম যে ছাত্র থেকে আমি একজন নিয়ে নিলাম, আর এখান থেকে আমি নিব তাহলে 4 জন, যেহেতু টোটাল 5 জন বানাইতে হবে। অথবা আমি নিতে পারি কি, এখান থেকে নিতে পারি আমি হচ্ছে 2 জন, এখান থেকে নিতে পারি আমি 3 জন, এখান থেকে নিতে পারি 3 জন, এখান থেকে নিতে পারি 2 জন, এখান থেকে নিতে পারি 4 জন, এখান থেকে নিতে পারি 1 জন। আর কিন্তু নিতে পারবো না, কারণ এখান থেকে 5 জন নিলে এখান থেকে 0 জন হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাকে বলে নাই, আমাকে বলছে অন্তত একজন নিতেই হবে। আচ্ছা, এই ব্যাপারটা খুবই ইজি, এটা নিয়ে স্টুডেন্টরা কোনো ফিল মানে কোনো ঝামেলা ফিল করে না। এবং তারপরে তারা এটাও বের করতে পারে যে 6 জন থেকে একজন নেওয়া যায় 6C 1 ওয়েতে, 5 জন থেকে 4 জন নেওয়া যায় 5C 4 ওয়েতে। একজন নিলা, 4 জন নিলা, একটা দল কমপ্লিট হয়ে গেছে, তাহলে একটা ঘটনা কমপ্লিট হয়ে গেছে, এজন্য মাঝখানে গুণ দিয়ে দিছে। তাহলে খেয়াল করে দেখো যে এই ঘটনাটা ঘটতে পারে, এটা ঘটতে পারে, এরকম ভাবে দল তুমি গঠন করতে পারো, এটা ইজ পসিবল। অথবা মানে যোগ, অথবা মানে কি যোগ। অথবা পরের ঘটনাটা ঘটতে পারে কিভাবে, তুমি 6 জন থেকে 2 জন নিতে পারো, আর 5 জন থেকে 3 জন নিতে পারো, এইটা পুরোটা একটা ঘটনা, একটা দল, এটা একটা দল, এই ঘটনাটা ঘটতে পারে। অথবা 6 জন থেকে 3 জন, 5 জন থেকে 2 জন, অথবা এই ঘটনাটা ঘটতে পারে। অথবা 6 জন থেকে 4 জন, 5 জন থেকে 1 জন, দ্যাটস ইট। সবগুলো যোগ করো, দ্যাটস দ্য অ্যান্সার। তো এবছর কিন্তু ঢাবিতে যেহেতু ম্যাক্সিমাম রিটার্ন, তো এই ম্যাথগুলো কিন্তু খুবই জনপ্রিয়। আমি বিলিভ করি যে যেহেতু দেখো ঢাবিতে তোমার হচ্ছে কয়বার, খেয়াল করছো যে কতবার জিনিসটা রিপিট করছে। ওকে, পরেরটা যাচ্ছি। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে এই ম্যাথটা তাহলে কিভাবে বোঝার চেষ্টা করো। 7 জনের একটি দল, দল কিন্তু একটা, যাবে কয় জায়গা, 2টি যানবাহনে। বুঝা গেছে কথাটা? দল একটা, যাবে 2টা জায়গায়। আর আগেটা কি ছিল, দল 2টা, যাবে একটাই। তাহলে 7 জন লোক 2টা গাড়িতে ভ্রমণ করবে। তার মানে কি, দল আছে আমার কয়টা, একটা, যাবে 2 জায়গা। একটা গাড়িতে আমাকে বলছে 4 জনের বেশি ধরে না, আর একটা গাড়িতে আমাকে বলছে 7 জনের বেশি ধরে না, মানে সর্বোচ্চ 7 জন বসাতে পারবে। এখন এই জিনিসটা বুঝলে আমি বলবো তোমার একদম সমাবেশের শেষ, কাজ শেষ, আর কোনো ম্যাথই নাই আর কি। আর বাকিটা সিম্পল 2-1টা ম্যাথ আছে। তাহলে দেখ, আমি ধরে নিচ্ছি এটা প্রথম যানবাহন, প্রথম যান। এটা ধরে নাও দ্বিতীয় যানবাহন। আচ্ছা, তো খেয়াল করে দেখো, প্রথম যানবাহন ধরে নিচ্ছি আমি, এটা এটা ধরো গাড়িটা ধরে নিলাম প্রথম, আর এটা ধরো আমি প্রাইভেট কারটা ধরে নিলাম হচ্ছে দ্বিতীয়, দ্বিতীয় যানবাহন। আমাকে বলো 7 জনের বেশি ধরে না, তাই না? একটি গাড়িতে 7 জনের বেশি ধরে না। আমি ধরে নিচ্ছি হচ্ছে বাসে 7 জন উঠে গেছে, তার তো কোনো মানুষ নেই, এখন প্রাইভেট কারে এমনি যাবে, তাহলে 0 জন। এটা এটা কিন্তু একটা কেস, এটা কিন্তু মনে রাখো, এটা কিন্তু একটা কেস। শূন্য মানে কিছু নাই, এটা একটা ওয়ে ভাই, কিছু নাই, এটা একটা ওয়ে। একজন আসছে, ওইটা আরেকটা ওয়ে, এটা মাথায় রাখবা। মানে এই দুনিয়াতে কিচ্ছু নাই, এটা একটা ওয়ে, এটা একটা প্যাটার্ন। এটা ফিল করতে হবে তোমাকে যে নাথিং একটা প্যাটার্ন। আচ্ছা, এবার প্রথম জন মনে হয় 6 জন, পরেরটাই হচ্ছে একজন, পরেরটাই 5, এটা হচ্ছে 2, পরেরটা হচ্ছে 4, এটা হচ্ছে 3। আর কিন্তু পসিবল না, সেটা আরেকটা পসিবল, সেটা হচ্ছে যে এটা হচ্ছে তোমার 3, এটা হচ্ছে তোমার 4। আর সম্ভব না, কারণ এখানে 2 দিলে এখানে 5 হয়ে যাচ্ছে, যেটা পসিবল না, যেহেতু আমাকে বলছে তোমার অন্যটিতে 4 জনের বেশি ধরে না, সেটা নিয়ে মাথা ব্যথা নেই। ওকে, এবার এইটা তো খুবই সহজ ম্যাথ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার এবার দেখো স্টুডেন্টের ভুল কোথায় করে, আমি আগে এটা দেখাবো, দেন আমি বলবো তোমরা এক্সাম হলে কি করবা। স্টুডেন্টরা ভুল কোথায় করে, স্টুডেন্টরা বলে ভাই প্রথমটা, যেহেতু 7 জন মানুষ আছে 7C7, এটা তারা খুব সুন্দর করে লেখে। স্টুডেন্টের ভুলের যে জায়গাটা, তারা এটাতেও করে, তাহলে 7 জন থেকে 0 জন, তারপর তারা গুণ করে, ভুলটা হয়ে যায় এখানে। তারপর কি করে আবার 7C6, তারপর আবার 7C1, এই মাথায়ও 7 নেই, এটা হচ্ছে ভুল। তাহলে কারেক্টটা কি, কারেক্টটা বুঝি এখন আমরা। আরে ভাই, তুমি তো 7 জন গাড়িতে বসাই দিছো, আর তো তোমার কাছে মানুষই নাই, মানুষ কই আর, তাহলে 0C0। 6 জন গাড়িতে বসাই দিছে, এখন মানুষ আছে কয়জন, একজন, ওই একজন অন্যটাতে বসবে। 7C5, তার মানে কি 5 জন গাড়িতে বসাই দিছে, আর আছে কয়জন তোমার কাছে, 2 জন, তাহলে 2C2, বাকি গাড়িতে 2 জনই বসবে। ফিল দ্যাট? এটাই হচ্ছে ম্যাক্সিমাম আইডিয়া। তাহলে খেয়াল করে দেখো, সেকেন্ডের ভ্যালুটা প্রত্যেকটা ভ্যালু কিন্তু 1 আসে, খেয়াল করছো, প্রতিটা ভ্যালু 1। আগেরটা কিন্তু প্রতিটা ভ্যালু 1 ছিল না, এখানে সেকেন্ডের প্রত্যেকটা ভ্যালু 1। সেটা তুমি না লিখলেও আমার কোনো সমস্যা নেই। তারপরটা কি লিখবা, 7C4, তারপরে লিখবা 7C3, এসবগুলোকে যোগ করো, দ্যাটস দ্য অ্যান্সার। আমি শুধু তোমাকে এটাই বুঝাতে চাচ্ছি, যদি একটা দল থেকে 2টা দলে কনভার্ট হয়, তাহলে যে কোনো একটাকে সাজাবা, বাকিটা অটো সাজবে, জানি মনে থাকে, যে কোনো একটা সাজবে, বাকিটা অটো অটো।
তো এটার একটা ফিলসফি আছে। ফিলসফিটা হচ্ছে যে পৃথিবীতে যদি দুই ধরনের সমস্যা থাকে, যেমন ধরো একটা তোমার সমস্যা আর একটা সবার সমস্যা। সায়েন্স বলতেছে তুমি তোমার সমস্যা সমাধান করো, বাকি সমস্যা অটো সমাধান হবে, এবং এটা আমি বিলিভ করি। তো তুমি তোমার জায়গা থেকে ঠিক হয়ে যাও, বাকি অটো সবকিছু ঠিক হবে। অনেকে বলে যে ভাই এটা সমস্যা, ওটা সমস্যা, ওটা সমস্যা। আমি ফার্স্টে বলি আগে তোমার নিজের সমস্যা সমাধান করো, বাকি সমস্যা অটো সমাধান হবে, এবং এটাই কিন্তু ম্যাথমেটিক্স তাই বলতেছে। ওকে, আচ্ছা এই নিয়ে তো এটাই হচ্ছে এটার কাজ ছিল। আচ্ছা এখন আমরা পাল্টে যাচ্ছি। 10টি বইয়ের মধ্যে 4টি বই কত প্রকার বাছাই করা যায়? এটা বলে তো খাঁটি বাংলা লিখতা 10C4, কিন্তু আসলে এইভাবে তো বলা যাবে না, ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে আমাকে বলে দিচ্ছে দুইটা বই নির্দিষ্ট থাকবেই। দুইটা বই যদি তুমি এখানে বসাই দাও, 10টা থেকে দুইটা বই বসাই দিলা, তাহলে এখন বই আছে কয়টা? 8টা। জায়গা আছে কয়টা? 2টা। তাহলে সাজাবা কিভাবে? 8C2, দ্যাটস ইট। তাহলে এভাবে মনে রাখবা যে যখন দুইটা জিনিসকে নির্দিষ্ট করে দেয় আসলে তখন আসলে এক্সট্রা একটা মান হয় 10C, 10 - 2 C 4 - 2। এরকম একটা সূত্র তোমাদের বইতে বলছে, আসলে এটা মুখস্থের কিছু ছিল না, জাস্ট যেহেতু দুইটা বসাই দিছে তাহলে বাকি আছে 8টা, আর জায়গা দুইটা কমে যায়, ওইটাই বলছে, আর কিছু না। আচ্ছা এই ম্যাথটা, একজন ব্যক্তির হচ্ছে 6জন বন্ধু আছে। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন বন্ধু আছে। সে কত প্রকারে এক বা একাধিক বন্ধুকে দাওয়াত করতে পারবে? আচ্ছা ধরো আমি আমি এই জিনিসটাকে একটু রোমাঞ্চকর ভাবে চিন্তা করবো। ধরো প্রথম বন্ধুকে আমি একটু কিপটা প্রকৃতির আর কি, আমি ভাবতেছি আমি কি ওকে দাওয়াত করব কি করব না। মানে আমি ভাবতেছি আমি যদি ভালো বন্ধু হইতাম আর দূর দাওয়াত তো করবোই আমি, কিন্তু আমি একটু কিপটা প্রকৃতির। আমি কি চিন্তা করতেছি, আমি কি ওকে দাওয়াত করব, মানে একটা হ্যাজিট ফিল করতেছি, নাকি করব না। তাহলে দেখো আমার কাছে কিন্তু দুইটা অপশন, হয় আমি করব একটা, না হলে আমি করব না। এই যে দুইটা, যে না করবো না, এটা কিন্তু একটা অপশন। মানে ওইটা আমি করতে পারি, মানে এটা ফিল করতে হবে ভাই কারোর তুমি দাওয়াত করলা না মানে না, ওইটা একটা ওই। আবার সেকেন্ড বন্ধুকে আমি তাও ভাবছি আচ্ছা ওরে কি দাওয়াত করবো নাকি করবো না, দাওয়াত করবো নাকি করবো না। খেয়াল করে দেখো এরকম কতগুলো অপশন আছে, 1 2 3 4 5 6, 6টা জিনিস সবগুলোকে গুণ করবা তাহলে 2 to the 6। এতগুলা ওয়ে আছে, তুমি এক মানে বন্ধুগুলোকে দাওয়াত করতে পারো অথবা করবা না। আচ্ছা তোমরা ওখানে আমাকে একটু চ্যাট বক্সে লিখে দিবা, আচ্ছা কতগুলা ওয়ে আছে যেখানে আমি কাউরেই দাওয়াত করি নাই, এরকম কতগুলা ওয়ে সম্ভব? আমি কাউকে দাওয়াত করবো না, এরকম কতগুলো ওয়ে আছে? অনেকে লিখতেছো 6, অনেকে লিখতেছো 1। আমি জানি দুটি অ্যান্সার আসার কথা, আর কোনো অ্যান্সার আসবে না। 1 or 6 কি মনে হচ্ছে? এখন দেখো ভাই আমরা কোথায় মিস্টেকটা করি, ওরে আমি দাওয়াত দিব না, 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 ওরে আমি দাওয়াত দিব না। ভাই এইটা তো পুরো তো একটা কাজ, তাহলে মাঝখানে কি হয় মনে নাই? মাঝখানে হয় গুণ, তার মানে কি একটা ওয়ে আছে এরকম যেটাতে আমি কাউকেই দাওয়াত দিচ্ছি না, এরকম একটা ঘটনা তুমি পাবা যে তুমি কাউকেই দাওয়াত দিবা না, এই জন্য এক বিয়োগ। কিন্তু আমাকে বলে দিছে একজনকে দাওয়াত দিতেই হবে। বুঝে গেছেন? ওকে, তা আমরা পরে যাচ্ছি। এবার যেহেতু আমি কিপটা, ধরো হার কিপটা, আমার বাসায় আসছে মেহমান। এখন আমার কাছে 3টা আম আছে, 4টা জাম আছে। ধরো আমি খুবই কিপটাও, আমি ধরো জাম আবার গুনে গুনে কিনি, একটা আম 2টা জাম জাম এরকম গুনে গুনে কিনি। 3টা আম কিনছি, 4টা জাম কিনছি, 5টা কলা কিনছি আর কি। তো সেই মোমেন্টে ধরো একজন মেহমান আসছে বাসায়, এখন কেমন লাগে কো? এখন আমি ভাবতেছি আচ্ছা আমি কি তাকে একটা আম দিব নাকি 2টা আম দিব, আবার ভাবতেছি নাকি 3টা আম দিব, আবার মনে মনে ভাবতেছি না 3টা আম দিতে যদি 3টাই খেয়ে ফেলে। আবার আমি ভাবছি আচ্ছা আমি আম দিবই না। তাহলে খেয়াল করে দেখো যে আসলে অপশন আছে কয়টা? 4টা। তুমি হয় তার প্লেটে একটা আম দিতে পারো, অথবা তার প্লেটে 2টা আম দিতে পারো, অথবা তার প্লেটে 3টা আম দিতে পারো, অথবা তুমি দিবাই না। তাহলে অপশন কিন্তু তোমার 4টা, ফিল দ্যাট। তাহলে এই যে 4টা অপশন পাচ্ছ, এই যে ওয়ান, এই ওয়ান দ্বারা বোঝাচ্ছে একটা দিবাও না, আবার একটা আম যে যাকে দিবা, অথবা 2টা দিবা, অথবা 3টা দিবা, অথবা 4টা দিবা, অথবা দিবাই না। সিমিলার ভাবে 5+1, এই হচ্ছে টোটাল ওয়ে কত ভাবে তুমি তাকে আপ্যায়ন করতে পারবা। কিন্তু আমার কথা হচ্ছে আমার তো একটা প্রেস্টিজ আছে, আমি অন্তত একটা তারা দিব, এই জন্য -1 করলাম যে আমি একবারেই না দিয়ে প্লেটটা কিছু একটা রাখবো, যেহেতু আপ্যায়ন বলছে, আপ্যায়ন মানে যে তোমাকে কিছু একটা দিতে হবে, তো আমি কিছু একটা জিনিস দিলাম। এই জন্য আমি ওই একটা বিয়োগ করলাম, যে এমন একটা ঘটনা ঘটতে পারে যে ঘটনাটা আমি কাউরেই দিলাম না, বা কোনো ওয়ে দেই নাই, বা কোনো একটা জামও দেই নাই, তো সেরকম একটা ওয়ে আমি বিয়োগ করে দিছি, দ্যাটস ইট। এবার 1600 উৎপাদক কয়টা? আচ্ছা আগে ফার্স্টে বুঝে নাও যে 1600কে লেখা যায় হচ্ছে 2^6 × 5²। বিশ্বাস না হলে ক্যালকুলেটর ক্লিক করে দেখো। আচ্ছা এটা মানেটা কি? 2^6 এর ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। দুইটা জিনিস আছে, একটা হচ্ছে 2^6 আর একটা হচ্ছে 5²। দেখো এখান থেকে একটা নিবা, এখান থেকে একটা নিবা,
তাহলে এটা একটা একটা উৎপাদক হয়ে যায়। যেমন ধরো আমি এখান থেকে একটা 2 নিলাম, ওখান থেকে একটা 5 নিলাম, 5 দুগুণে 10, বিলিভ মি এই 16 একটা উৎপাদক হচ্ছে 10। আশ্চর্য লেভেলের ম্যাথ, কোথা থেকে কোথায় চলে গেছে, মানে কিসের মধ্যে কি, পান্তাভাতের কি, মানে কি করলাম একটু আগে, এখন আমি কি করতেছি, মানে এটাই আসলে ম্যাথমেটিক্স চমৎকারের যে ব্যাপারটা, যে তুমি একটা জিনিস আরেকটা জিনিসের সাথে কতটা মানে রিলেট করতে পারবা। আচ্ছা এনিওয়ে, এখন দেখো যে তুমি হয় 2 টু দি পাওয়ার 1 নিবা, অথবা তুমি 2 টু দি পাওয়ার 2 নিবা, অথবা 3, অথবা 4, অথবা 5, অথবা 6, অথবা নিবাই না, মানে 2 টু দি পাওয়ার 0 নিবা। তাহলে কতগুলো অপশন? 6 + 1 মানে 7টা অপশন। আর এখানে কয়টা অপশন? হয় তুমি 5 নিবা, না হলে 5 স্কোয়ার্ড নিবা, অথবা 5 টু দি পাওয়ার 0 নিবা, মানে কয়টা অপশন? 2 + 1 3টা অপশন। তো টোটাল কতগুলো অপশন? 21টা। এই 21টা উৎপাদক আছে তার, বুঝে গেছে? 21টি উৎপাদক আছে। এখন আমাকে যদি বলে প্রকৃত উৎপাদক, এই 16টা বাদ দিতে হয়, মানে 16টা আসলে প্রকৃত না, মানে ও নিজে বাদ, এই জন্য 21 - 1, মানে 20টা হচ্ছে প্রকৃত উৎপাদক আছে। এগুলো আসলে খুবই ভালো লাগার ম্যাথ, ভালোবাসার ম্যাথ। আচ্ছা পরের ম্যাথটা। আচ্ছা এই টপিকসটা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে সহজ, মানে এই টপিকস পৃথিবীর সবচেয়ে সহজ, এগুলো কথা তোমাকে বিলিভ করে নিতে হবে, এটা সহজ। এটা সূত্রটা হচ্ছে টোটাল সিনিট, মানে নিচে হচ্ছে শুধু দরকারগুলো লিখবা, আর উপরে হচ্ছে টোটাল জিনিসটা লিখবা। প্রথমে কি লিখছে? 100টি ভিন্ন ভিন্ন বিন্দু থেকে, তার মানে টোটাল দেওয়া আছে 100টা বিন্দু, তুমি ফার্স্টে লিখে রাখবে 100 সি, পরের ব্যাপার পরে। তাদের খেয়াল করে দেখ, এই বিন্দুগুলো সংযোগ করে তোমাকে কি বলছে, কতগুলো জ্যা তৈরি করতে বলছে। আচ্ছা ফার্স্ট আমার কথা বলো যে একটা জ্যা তৈরি করতে কয়টা বিন্দু লাগে? এটাকে এখানে ধরো 100টা বিন্দু আছে, আমার একটা জ্যা তৈরি করতে 2টা বিন্দু লাগে, তাহলে 2টা জিনিস লাগে, একটা 2টা, তাহলে 2টা লাগতেছে, এই জন্য 100 C2, এটাই আনসার। পরেরটা। আমি এখন 2টা একটু স্ট্রেট লাইন আঁকি, তারপর তুমি বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা আমাকে বলা হয়েছে যে আহ, 2টা সরলরেখার মধ্যে একটা আছে 12টা বিন্দু। আচ্ছা আমি 12টা বিন্দু ফিক্স করে নিই, 1টা 2টা 3টা 4টা 5টা 7 8 9 10 11 12টা বিন্দু আছে। ওকে, আরেকটা আছে হচ্ছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। আমাকে বলছে কতগুলো ত্রিভুজ বানাইতে পারবা এই মানে টোটাল 12টা বিন্দু দ্বারা। আমি আমি একটা চালাকি করবো, আমার চালাকি হচ্ছে সুন্দর চালাকি। আমি উপরটা থেকে 2টা বিন্দু নিব, এবং নিচ থেকে আমি একটা বিন্দু নিব, তাহলে হচ্ছে আমার একটা ত্রিভুজ হয়ে যাবে। কেমনে ভাই? ধর এখান থেকে এটা নিলাম আর এটা নিলাম, তাহলে হচ্ছে একটা বিন্দু, এই দেখো উপর থেকে নিচে 2টা, আর নিচ থেকে নিচে একটা, বুঝে গেছে? তাহলে আমার একটা ত্রিভুজ হয়ে গেছে। তাহলে খেয়াল করো, আমাকে এখন বলো যে ভাই উপর থেকে 2টা বিন্দু কতভাবে নেওয়া যায়? 12C 2A-তে। নিচ থেকে একটা বিন্দু কতভাবে নেওয়া যায়? 5C 1 হয়ে যায়, যেহেতু পুরোটা একটা কাজ এই জন্য গুণ। ওকে, আর একটা কাহিনীও কিন্তু ঘটতে পারে। নিচ থেকে তুমি 2টা নিবা, উপর থেকে একটা নিবা, তাহলে নিচ থেকে 2টা কতভাবে নেওয়া যায়? এখান থেকে নিবা 2টি, আর উপর থেকে নিবা একটি, তাহলে কতভাবে নেওয়া যায়? নিচ থেকে 2টি মানে কি 5C 2, আর উপর থেকে একটা মানে কি 12C 1। এই এত সংখ্যক উপায় তোমার ত্রিভুজ তৈরি করা যায়, দ্যাটস অ্যান্সার। এই ধরনের ছোটখাটো ম্যাথ কিন্তু মানে 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 মেন কথা হচ্ছে মানে তুখল লেভেলের ইম্পর্টেন্ট ভার্সিটি রিটেনের জন্য। ওকে পরেরটা। এখান থেকে জাস্ট একটা কথা মনে রাখবো যে কর্ণের সংখ্যা আমরা খুব ভালো করে জানি। কর্ণের সংখ্যা মানেটা হচ্ছে, এটা তোমরা মানে অনেক পড়ছো যে NC2 - n, আই নো। যেমন ধরো দশম বহুভুজে কতগুলো কর্ণ থাকে, 10C2 - 10, এই ব্যাপারটা তুমি জানো। আর 3টি কৌণিক বিন্দুর সাহায্যে কতগুলো ত্রিভুজ তৈরি করা যায় এটা তুমি জানো। তবে এটা আমি চাবো যে আমি নিজে না বলে তোমাদের একটা পোল দিতে, যে দেখি তোমাদের আইডিয়াগুলো একটু জেনারেলাইজ আছে কিনা, যে কতগুলো তোমরা ত্রিভুজ তৈরি করতে পারো। এর জন্য আমি জাস্ট 20 সেকেন্ড টাইম দিব। আচ্ছা ওকে, আমি পোল করে দিচ্ছি। আচ্ছা অ্যান্সার একটু শেয়ার করি, যে অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার, এবং তোমরা 68%, এটা খুবই ভালো লাগার একটা ব্যাপার, যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন পারে, এটা আমাদের খুবই ভালো লাগে। আচ্ছা তো এটা বোঝাই যাচ্ছে যে তোমাদের হচ্ছে ত্রিভুজ বানাইতে যে তোমাদের 3টা বিন্দু লাগবে, টোটাল হচ্ছে n, আর যেহেতু ত্রিভুজ বানাইতে 3টা দরকার, এই জন্য নিচে হচ্ছে 3, এইটা এই জন্য হচ্ছে NC3, দ্যাটস দ্য অ্যান্সার। এবার এটা হচ্ছে খুবই মজার একটা ম্যাথ।
ধরো আমি একটা ঘটনা তোমার বলি, যে মাঝে হয় কি আমরা যখন এক্সাম হলে যাই অনেক তাড়াহুড়ো করে আমরা পুরো কোশ্চেনটা রিডিং পড়ি না। তো যার মধ্যে এরকম একটা প্রবলেম, ধরো ঘটনাটা এরকম ঘটাইছে যে ধরো তুমি এক্সাম হলে গেছো, এক্সাম হলে যাওয়ার পর এরকম একটা রিডিং পড়ছে যে একটি সমতলে 13টি বিন্দু আছে, কতগুলো ত্রিভুজ অঙ্কন করা যায়। তো তুমি শুধু প্রথমটুকু বললা, লাস্টটুকু কইরা আচ্ছা তুমি লিখে দিয়ে আসলা 3 লিখে দিয়ে তুমি বাসে যাও নি, ধরো তুমি কোশ্চেন এক্সাম শেষ, এবার তুমি রিভাইজ করতেছো। রিভাইজ করতে করে যাওয়ার সময় হঠাৎ করে তোমার চোখে বলো হায় আল্লাহ, এখানে তো বলেছে 6টা সমরেখা, মানে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সমরেখা বিন্দু বলে দিছে। তার মানে হচ্ছে এই 6টা থেকে তুমি নর্মালি 63 সংখ্যক ত্রিভুজ কাউন্ট করে ফেলছিলা, কিন্তু আসলে এই 6টা থেকে জীবনে কোনোদিন ত্রিভুজ তৈরি করা সম্ভব না। এই জন্য যেহেতু তুমি অন্যায় করছিলা, অন্যায়ের প্রায়শ্চিত্ত করে দিলা লাস্টে, এবং তুমি অনেক খুশি মনে এক্সাম হল থেকে বের হইলা। আরে শিট, আমি যদি রিভাইজ না দিতাম তাহলে কি ভুলটা করতাম। 63, তাহলে এটা বিয়োগ হলে এটাই অ্যান্সার। দ্যাটস দ্য অ্যান্সার। যে টোটালটা ছিল এতগুলা, এবং যেহেতু এই 6টা সমরেখ ছিল, এই জন্য ওই সমরেখ থেকে কোনো ত্রিভুজ তৈরি করা পসিবল না, এই জন্য ওখান থেকে ওটা আমরা বিয়োগ করে দিলাম। লাস্ট ম্যাথ। আচ্ছা ভাই, তুমি বিশ্বাস করো তুমি এই ম্যাথটা বুঝবা, তাহলে একবার বিলিভ করে দেখো, তুমি এই ম্যাথটা বুঝবা। মানে তোমাদের বইয়ের হচ্ছে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ম্যাথ, বা আমি এটাকে বলি খুবই ভালোবাসার ম্যাথ, একটা মাত্র ম্যাথ যেটা চিন্তা করার ম্যাথ। আচ্ছা আমি একটু এখানে একটু কথা বলে নিই, সেখানে কয়টা কি আছে, কি কি আছে আমি একটু জাস্ট তোমাকে একটু র্যান্ডমলি বলে নিই আর কি। প্রফেসর, পিআরও, এফ ই, ডাবল এস ও আর প্রফেসর। তাহলে খেয়াল করে দেখো এখানে কি কি আছে। 2টা আর আছে, 2টা ও আছে, 2টা এস আছে, আর কি কি আছে, পি আছে, এফ আছে, আর ই আছে। এ হচ্ছে আমার মোটামুটি হচ্ছে এটার অ্যানালাইসিস, যে আমরা কয়টা কি ছিল, এ হচ্ছে কথা। এবার তোমরা পুরা স্ক্রিনের দিকে তাকাবা, আর কোনো দিকে না, আমি যেটা বলবো শুধু সেইটুকু অ্যান্সার, আর কোনো কিছু অ্যান্সার না। 4টি বর্ণ, তার মানে কি তোমার এখন হাতের বাম হাতের ঠিক 4টা আঙ্গুল একসাথে মিলিয়ে তোমার চোখের সামনে রাখবা, যেভাবে স্ক্রিনে দেওয়া আছে। ওকে, মানে মানে উল্টা পিস করে রাখো যাতে হচ্ছে তোমার ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। এবার তোমার, আমরা এটাকে কনিষ্ঠ আঙ্গুল বলি নাকি অনেকে গ্রাম্য ভাষায় কেনি আঙ্গুল বলে, আচ্ছা যাই হোক তুমি যেভাবে বলো ডাজন্ট ম্যাটার। কনিষ্ঠ আঙ্গুলটা তুমি সরাবা, তারপরে মাঝখানে আঙ্গুলটা সরাবা। এভাবে আমরা ছোটবেলায় গেম খেলতাম, তোমাদের মনে আছে যে আমরা বলতাম এই তুই 2টা আঙ্গুল সরাতো দেখি পারিস কিনা, আমি পারি, এরকম আমরা ছোটবেলায় গেম খেলতাম। এখন কথাটা হচ্ছে এই আইডিয়া দিয়ে আমরা চমৎকার ভাবে এই ম্যাথটা করে ফেলবো। খুবই ভালো করে বোঝার চেষ্টা করো। ফার্স্টে 4টা আঙ্গুল একসাথে মিশায় রাখো, জাস্ট লাইক দ্যাট। এটা মানে বোঝাচ্ছি 4টা একসাথে থাকা মানেটা হচ্ছে 4টা একই বর্ণ। আমার কোশ্চেনে কি 4টা একই বর্ণ আছে? না, তাহলে এই কেস আমার নাই, এটা বাদ। পরেরটা, এবার কেনি আঙ্গুল একটা সাইডে চলে যাবে, একটা কেনি আঙ্গুল সাইডে রাখো এবং 3টা আঙ্গুল একসাথে মিশিয়ে রাখো। এটা অনেকে পারে, অনেকে পারে কেন পারে না, আমি এটা পারি। একটা কেনি আঙ্গুল বামে রাখো আর বাকি 3টা একসাথে রাখো। এটার মিনিংটা হচ্ছে 3টা একই বর্ণ, একটা ভিন্ন বর্ণ। আমাদের এই কেসও নাই, 3টা একই বর্ণ আমাদের নাই, তাহলে এটা আমাদের বাদ। পরেরটায় যাও, 2টা আঙ্গুল ফাঁকা ফাঁকা করে রাখো। এই গেমটাই আমরা খেলতাম ছোটবেলায়। 2টা আঙ্গুল ফাঁকা ফাঁকা করে রাখো, এটার মিনিং হচ্ছে 2টা একই, 2টা একই। হ্যাঁ, এইটা আমাদের আছে, যেমন 2টা আর 2টা ও। তাহলে আমরা লিখে ফেলি 2টি একই, 2টি একই। এই ঘটনাটা আছে, একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন আর আর ও ও। ওকে ফাইন। এবার পাশের দিকে দিকে তাকাও, 2টা আঙ্গুল একসাথে মিলানো থাকবে, 2টা আঙ্গুল ফাঁকা ফাঁকা থাকবে। এটার মিনিংটা হচ্ছে 2টা একই, 2টা ভিন্ন। এটা কি আছে আমাদের? হ্যাঁ, এটা আমাদের আছে। 2টা একই, 2টা ভিন্ন। পরেরটার দিকে তাকাও, 4টা আঙ্গুলি ফাঁকা ফাঁকা রাখো, মানে 4টাই ভিন্ন, 4টে ভিন্ন, আর কোনো কেস নাই। 2টা একই, 2টা, একটা উদাহরণ দিই, যেমন ও ও আর পি। হ্যাঁ, উদাহরণ দিচ্ছি, র্যান্ডম উদাহরণ দিচ্ছি। আর 4টা ভিন্ন উদাহরণ দিচ্ছি হচ্ছে আর এস পি এফ। ওকে, আচ্ছা এইটুকু তোমরা বুঝছো কিনা জাস্ট আমাকে ইয়েস অর নো বলো। 90% উপরে বুঝলে আমি খুশি। মানে আলহামদুলিল্লাহ, আমি কালকে রাত থেকে মনে করো যে এটা নিয়ে চিন্তিত ছিলাম, যে আমি এইটাতে আমার একটু মানে স্টুডেন্টটা এইটাতে একটু কনফিউজ হবে কিনা। আমি খুবই চিন্তিত ছিলাম যে স্টুডেন্টটা কিভাবে আমি এটা বুঝাবো আর কি। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা
90 না, একদম 90 আমি বলবো 5% এর উপরে, জাস্ট এক দুইটা আমার চোখে নো পড়ছে। আমি বিলিভ করি যে তারা একটু মানে রেকর্ডটা দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সেটা আমার কাছে খুবই ভালো লাগার একটা ব্যাপার যে এইটুকু তোমাদের বুঝাইতে পারছি যে কিভাবে ভাগ করলাম। এবার বাকিটা হচ্ছে সমাবেশ। আচ্ছা, এবার একটু বোঝার চেষ্টা করো যে আমি বলছি দুইটা একই, দুইটা একই। এখন আমি ভেবে নিব যে দুইটা মানে আসলে এক জোড়া, এক জোড়া। তাহলে কয় জোড়া আছে? এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া আছে। তাহলে আমার টার্গেট হচ্ছে তিন জোড়া থেকে যদি আমি দুই জোড়া নিয়ে নেই, তাহলেই আলটিমেটলি এই ঘটনাটা ঘটে গেছে। তিন জোড়া থেকে দুই জোড়া মানে হচ্ছে, তার মানে কি দুইটা একই, দুইটা একই। বুঝা গেছে? আমাকে একটা হ্যান্ড রেজ করো। এই এগুলা জন্য কমেন্ট লিখতে হবে না, হ্যান্ড রেজ করো, ঠিক আছে কিনা? ওকে, তারপর আমাকে বলছে কি দুইটা একই একটা ভিন্ন, দুইটা একই, তার মানে কি তিন জোড়া থেকে আমি এবার এক জোড়া নিব। যেমন এই যে ও তিন জোড়া থেকে এক জোড়া নিয়ে নিলাম। বুঝা গেছে? আর কোনটা নিছে? এই যে ওটা নিছে আর কি। তিন জোড়া থেকে এক জোড়া নিয়ে নিলাম, এটা নিয়ে নিছি। এখন তোমরা আমাকে চ্যাট বক্সে লিখে দিবা কয়টা ভিন্ন বর্ণ এখন আমার হাতে আছে। আচ্ছা, অনেক অনেক ভাবে লিখতেছে। এখন খেয়াল করে দেখো আমার কাছে ভিন্ন বর্ণ কয়টা আছে, খেয়াল করে দেখো। পি একটা ভিন্ন বর্ণ যেখানে ও নাই, দেখো আর একটা ভিন্ন বর্ণ, এফ একটা ভিন্ন বর্ণ, ই একটা ভিন্ন বর্ণ, এস একটা ভিন্ন বর্ণ। ওরা কয়বার আছে আমি কিন্তু এটা বলি না, আমি বলছি ভিন্ন বর্ণ কয়টা আছে। ভিন্ন বর্ণ আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ভিন্ন বর্ণ। ওকে ফাইন, তাহলে পাঁচটা ভিন্ন বর্ণ থেকে কয়টা নিবা? দুইটা, 5C2, দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, এরপর এটা চারটাই ভিন্ন, তাহলে টোটাল ভিন্ন আছে কয়টা? টোটাল ভিন্ন আছে হচ্ছে একটা ভিন্ন, দুইটা ভিন্ন, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, টোটাল আছে ছয়টা ভিন্ন। তাহলে ছয়টা থেকে আমি নিব হচ্ছে চারটা, 64, দ্যাটস ইট। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি একটা আইডিয়া। এবার তোমরা মনে রাখো যে তোমরা মোটামুটি এটা জানতা যে আসলে এনপিআর আর এনসি এর মধ্যে পার্থক্যটাই হচ্ছে এনসিআর এর সাথে আর ফ্যাক্টরিয়াল গুণ করলেই তোমার হচ্ছে নরমালি হচ্ছে ওই ফ্যাক্টরিয়ালটা ফেরত আসে। তাহলে বিন্যাস সংখ্যাটা এবার আমরা বের করতেছি, খুব ফোকাস করো। 3C2 গুণ, দেখো তাহলে এই জিনিসগুলো কতবার রিপিট করবে এটা গুণ করতে হবে, তাই না? টোটাল আছে কয়টা জিনিস? চারটা জিনিস আছে, 4 ফ্যাক্টরিয়াল। যেহেতু দুইটা জিনিস রিপিট করছে, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ, এটা গুণ করলেই এটার বিন্যাস সংখ্যা তুমি পেয়ে গেলা। এবার পরেরটা 3C1 গুণ হচ্ছে 5C2, এটা ছিল নরমাল। এবার বিন্যাস গুণ করবো, তাহলে বিন্যাস গুণার জন্য আমাকে এইটার কতভাবে বিন্যাস করা যায় এটা গুণ করতে হবে। টোটাল ছিল 4 ফ্যাক্টরিয়াল, তার মানে কি দুইটাও 2 ফ্যাক্টরিয়াল, দ্যাটস ইট। 64 গুণ এই চারটায় যেহেতু ভিন্ন, তার মানে কি 4 ফ্যাক্টরিয়াল। এখন টোটালটা মানে কি হবে? টোটালটা জাস্ট যোগ করে দিবা, যোগ করলে যেটা হবে দ্যাটস দ্য অ্যান্সার। এখন আমি এখান থেকে একটা অ্যাডিশনাল কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে যে প্রফেসর পিয়ারো এফ ই ডাবল এস ওভার প্রফেসর কয়টা লেটার আছে? 1 2 3 4 5 6 7 8 9টা। দেখো এই 9টা জিনিস থেকে তোমাকে বলছে চারটা জিনিস নিতে, তাহলে তুমি তো সিম্পলি 9C4 লিখতে পারতা বা 9P4 লিখতে পারতা, তুমি এত ভেজাল করলা কেন? মনে রাখবা ভাইয়েরা, যখনই তোমরা বলছিলা যে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিসকে নিয়ে কতভাবে সাজানো যায়, তার আগে তোমরা একটা কথা বলে নিয়েছিলা এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে। এই কথাটা যে কতটা গুরুত্বপূর্ণ কথা, কারণ এন ভিন্ন না হলে এনসিআর লেখাটাই বৃথা, এনপিআর লেখাটাই বৃথা, এটা পুরোটা মিথ্যা কথা। তাহলে এই এনটা ভিন্ন হইতে হবে, এটা ভিন্নই হইতে হবে, ভিন্ন না হলে করা যায় না। এই জন্যই আমরা এটাকে এত বেচাইছি। বুঝা গেছে? এই একটা মাত্র ম্যাথ যেখানে চিন্তা করতে হয়, যেখানে চিন্তার একটা জায়গা থাকে। তো আই থিঙ্ক হচ্ছে আমরা পারফেক্টলি সবকিছু ঠিকঠাক ভাবে করছি। এখন লাস্ট একটা কথা ছিল, সেটা হচ্ছে বলে আমি আমার ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে তোমাদের আমি দুইটা কোশ্চেন করছিলাম। এক নম্বর কোশ্চেন ছিল যে যে যত বেশি ট্যালেন্ট সে তত বেশি সাকসেসফুল কিনা। তোমরা অনেকে বলছিলে ইয়াস, অনেকে বলছিলে নো। এখন তোমাকে আমি একটা কণার নামকরণ করাই, যার নাম হচ্ছে ব্রাউনিয়ান কণা। এই কণাটা প্রচন্ড গতিশীল, প্রচন্ড গতিশীল, কিন্তু এর একটা প্রবলেম হচ্ছে প্রতি মোমেন্টে ডিরেকশন চেঞ্জ করে। একটা গতিশীল সম্পন্ন কণা যদি প্রতি মোমেন্টে ডিরেকশন চেঞ্জ করে, তাহলে আলটিমেটলি সে কত দূরে যাবে তোমরা উইকিপিডিয়াতে সার্চ করে দেখতে পারো। এটা কত কিছু মানে অনেক টাইম পরিভ্রমণ করার পরে সে 1 ন্যানোমিটার পৌঁছাতে পারে না, কারণ যেহেতু প্রতি মোমেন্টে ডিরেকশন চেঞ্জ করে, আলটিমেটলি ওর সাম্যাবস্থান থেকে ও 1 ন্যানোমিটার পৌঁছাতে পারে না। তার মানে হচ্ছে যদি কেউ একজন ট্যালেন্ট মানুষ হয়, তারপরে সে সফলতা দেখতে পারবে না যদি সে প্রতি মোমেন্টে তার ডিরেকশন চেঞ্জ করে। তার মানে হচ্ছে এই মোমেন্টে আমাকে জানতে হবে আমি কোথায় যাব, আমি কোন ইউনিভার্সিটিতে পড়বো, আমি কোন টপিকসে পড়াশোনা করব, এই ব্যাপারগুলো আমাকে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। তার মানে কি ফোকাসড হইতে হবে। বুঝা গেছে আমার কথাটা? তাহলে মনে রাখবা, তোমার অনেক বেশি ট্যালেন্ট হওয়া সত্ত্বেও তুমি ভালো কোনো কিছু না যাইতে পারো যদি তোমার ফোকাস না থাকে। প্রত্যেকদিন তোমরা রুটিন চেঞ্জ করো, ছোটবেলা থেকে আজ পর্যন্ত কতগুলো রুটিন করছো, একটা রুটিনও 6 দিনের বেশি টেকে না। আশ্চর্য কথা। এটা কেন হয়? জাস্ট ফাইন্ড আউট, তোমার প্রবলেমগুলো ফাইন্ড আউট করো যে কেন এরকম হচ্ছে আমার।
সো প্রথম যে তোমাদের আমি ধারণাটা দিব সেটা হচ্ছে যে অবশ্যই তোমাদের লাইফটা যেন ব্রাউনিয়ান মোশন না হয়ে যায়, লাইফটা যেন ফোকাসড থাকে, তুমি কি করতে চাও এটা যেন ক্রিস্টাল ক্লিয়ার থাকে। 1 নাম্বার। 2 নাম্বার, 2 নাম্বার আমি যেটা বলছিলাম যেটা হচ্ছে যে আজকে তুমি অনেক কষ্ট করে আমি বলবো যে তুমি আজকের ক্লাসটা ধরে নাও 80% বুঝছো, কারণ কোনো একটা ক্লাসের 80% বোঝা মানে তুমি লেজেন্ডারি জিনিয়াস। আমি জানি কোনো স্টুডেন্টই 100% বুঝে না, কারণ নতুন অনেক কিছু থাকে, গোলাই ফেলে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক একটা ব্যাপার, এই জন্য রেকর্ড আছে। আমাদের কিউ এন্ড এ ভাইয়া ছিল, তো ওভারঅল আমি ধরে নিচ্ছি তোমরা 80% বুঝছো, বাকি 20% অনেক হার্ডওয়ার্ক করে তুমি ভিডিও দেখে খুব কষ্ট করে বুঝে নিছো, আজকে প্রচুর অনেক পড়াশোনা করছে এবং তুমি অনেক কনফিডেন্ট। 1 মাস পড়াশোনা করলো না, তোমাদের 98% স্টুডেন্ট আমাকে যে রেসপন্স করছো 1 মাস পর ভাই আমি ভুলে যাব, তার মানে তুমি কিন্তু এটা বুঝছো তুমি 1 মাস পর ভুলে যাবা, এটা তুমি নিজেই বলছেন, আমি বলি নাই। তাহলে তুমি যদি 1 মাস পর এটা ভুলে যাও, তাহলে আমাকে বলো যে তুমি তাহলে কিসের জন্য প্রিপারেশন নিচ্ছ? তুমি যে ইউনিভার্সিটি পরীক্ষা দিবা সেই ইউনিভার্সিটি পরীক্ষা হবে 2 মাস পর, 1 মাসের মধ্যে যদি তুমি ভুলে যাও তাহলে 2 মাস পর কনফার্ম বলবা। তাহলে তুমি যেটা ভুলে যাচ্ছ সেই জন্য তুমি কেন কষ্ট করতেছো? কেন তুমি অযথা টাকা ব্যয় করে উদ্ভাসে ভর্তি হইছো? কেন এত কষ্ট করে পড়াশোনা করতেছো? হোয়াই? পুরাটা তো ওয়েস্টেজ অফ টাইম। আমি তোমাকে এখন একটা মানুষের নাম বলবো, তার নাম ছিল ডক্টর ব্রুস লিপটন। এই মানুষটা মানে আমি আমার কথা হচ্ছে বর্তমান বিশ্বের একজন সেরা সায়েন্টিস্ট আর কি, আমি আমি বিলিভ করি আর কি। তো তিনি হচ্ছে হার্ভার্ড মেডিকেল এবং স্ট্যানফোর্ড মেডিকেলের হচ্ছে একজন মানে অনেক সিনিয়র লেভেলের একজন সায়েন্টিস্ট, এবং তার একটা বই ছিল, বইটার নাম হচ্ছে বায়োলজি অফ বিলিফ। মানে কিভাবে তোমার বিলিফটা তোমার বায়োলজি চেঞ্জ করতে পারবে, এটা কিন্তু ট্রু, তুমি ভাইবো না যে উনি আন্দাজে লিখছেন, এবং এটা ট্রু। এবং তাকে একবার বলা হয়েছিল যে আপনার এত সফলতার পিছনে আপনার সিক্রেটটা কি? তখন সে বলছিল আই হ্যাভ এ ম্যাজিক্যাল ওয়ার্ড। রিপ্লাই করলো কি? রিপিটেশন। রিপিটেশন। এবং এই কথাটা বুঝতে আমার 6 থেকে 7 মাস লাগছে, যে আরে ভাই রিপিটেশন মানে একটা জিনিসকে রিভাইজ করাটাই তার সিক্রেট। তাহলে তুমি যদি কোনো কিছু রিপিটেশন না করো তাহলে আলটিমেটলি পুরোটাই ওয়েস্টেজ অফ টাইম। আমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে এভরি উইকে 1 সপ্তাহে যা পড়ছো একটা দিন রাখবা, সেদিন জানি তুমি রিভাইজ করো, তাহলে ভাই বিশ্বাস করো লাস্টে যে তোমার কোনো সমস্যা হবে না। ওকে, এরপরে হচ্ছে তোমাদের এখন তোমরা কিভাবে পড়াশোনা করবা। যেহেতু তোমাদের এইচএসসি নাই, তাহলে তোমাদের মাথা ব্যথা নেই, 2টা জিনিস তোমাকে পড়তেই হবে, আর বাকি তুমি যা ইচ্ছা তাই করো, ডাজন্ট ম্যাটার। 1 নাম্বার হচ্ছে ভাইদের লেকচার, কারণ এটা অনেক চিন্তা ভাবনা করে লেখা হয়। উম, ভাইদের লেকচার, এরপর হচ্ছে কোশ্চেন ব্যাংক, অথবা কোশ্চেন ব্যাংক ফার্স্টে পরে লেকচার, যেটা তোমার সুবিধা বলে মনে হয়। এই 2টার বাইরে তুমি যদি এক্সট্রা কিছু পড়ো তোমার ওইটা এক্সট্রা এক্সট্রা এফোর্ট, কিন্তু এই 2টা পড়লে আমি বিলিভ করি 80% প্লাস তুমি কমন পাবা। আর 80% প্লাস কমন পাওয়া মানে হচ্ছে তুমি ইউনিভার্সিটিতে চান্স পাবা। তো জাস্ট আজকে তোমাকে 2টা ইনফরমেশন দিয়ে আমি বিদায় নিচ্ছি। 1 নাম্বারটা হচ্ছে তোমার লাইফটা যেন ব্রাউন এন্ড মোশন না হয়ে যায়, আর 2 নাম্বারটা হচ্ছে রিপিটেশন করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম। তো ভাই ধন্যবাদ। আচ্ছা, আমি হচ্ছে একটু বলে দিই, সেটা হচ্ছে আপনাদের যে পিডিএফ এবং ভিডিওর ব্যাপারে। আচ্ছা, তার আগে আপনারা একটু চ্যাটে জানিয়ে দেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে গিয়া আপনাদের, আচ্ছা ঠিক আছে, আপনাদের চ্যাটে দেখতে হবে না, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনুন। সেটা হচ্ছে আপনাদের যেখানে আপনারা লগ ইন করে ক্লাস করতেছেন, সেখানে এক্সাম এবং লেকচার নামে 2টা অপশন আছে। এক্সাম এবং লেকচার নামে 2টা অপশন আছে। আপনারা লেকচারে যাবেন, যাওয়ার পরে ফার্স্ট লেকচারটা সিলেক্ট করবেন। ফার্স্ট লেকচারে সিলেক্ট করার পরে নিচে আপনাদের ভিডিওগুলো চলে আসবে। শোনা যায় না? শোনা তো যাওয়ার কথা, শোনা যাওয়ার কথা তো। এখন মনে হয় শোনা যাচ্ছে, আপনারা একটু দেখেন না। হ্যাঁ, যেটা বলছিলাম, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি জোরেই বলতেছি, আমি খুব জোরে বলতেছি, আমি অনেক জোরে বলতেছি। আচ্ছা, আর শোনা যাবে না? সেটা হচ্ছে গিয়া, আপনারা একটু শুনেন যে আপনারা যেখানে লগ ইন করে ক্লাস করতেছেন, সেখানে এক্সাম এবং লেকচার নামে 2টা অপশন আছে। আপনারা লেকচারে যাবেন, লেকচার থেকে আপনারা ফার্স্ট লেকচারে যাবেন। ফার্স্ট লেকচার থেকে হচ্ছে গিয়া, ফার্স্ট লেকচারে যাওয়ার পরে আপনাদের নিচে অটো মানে ভিডিও এবং পিডিএফ গুলো চলে আসবে। ওইখান থেকে আপনারা ভিডিও গুলো দেখে নেবেন, আর পিডিএফ গুলো আপনার চাইলে ডাউনলোড করতে পারবেন। পিডিএফ গুলো ডাউনলোড করতে পারবেন। আর হচ্ছে আমাদের রুটিনটা ডাউনলোড করে নেবেন উদ্ভাস.com থেকে, www.udbhas.com থেকে আপনারা রুটিনটা ডাউনলোড করে নেবেন। ওই জায়গায় আপনাদের ডেইলি এক্সাম, তারপরে হচ্ছে গিয়া উইকলি এক্সাম, রিটেন এক্সাম, এমসিকিউ এক্সাম সব দেওয়া আছে। আপনারা ওইখান থেকে ডাউনলোড করে ওগুলো দেখতে পাবেন। রেকর্ডিং ক্লাসটা বললামই তো, রেকর্ডিং ক্লাসটা ভিডিও থাকবে। আপনারা লেকচারে যাবেন, লেকচারে যাওয়ার পরে ফার্স্ট লেকচারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ওইখানে আপনি দেখবেন অটো আপনার নিচে ভিডিওগুলো চলে আসছে, ভিডিও এবং পিডিএফ গুলো চলে আসছে। ওইখান থেকে আপনি ওগুলো দেখে নেবেন।
আর বই সংক্রান্ত যে বিষয়গুলো হচ্ছে আপনারা ব্রাঞ্চে যোগাযোগ করবেন, বইয়ের ব্যাপারে আপনারা ব্রাঞ্চে যোগাযোগ করবেন, ব্রাঞ্চে যোগাযোগ করলে আপনারা ওইগুলো সলিউশন পেয়ে যাবেন। এক্সাম কিভাবে দিবেন? এক্সাম হচ্ছে গিয়া আমাদের যে ডেইলি এক্সাম গুলো থাকবে সেটা আপনি ওইটা আপনার ডেইলি এক্সামে যাওয়ার পরে আপনি টেকে এক্সামে যাবেন, এক্সামে যাওয়ার পরে দেখবেন আপনার ওই জায়গায় মানে এমসিকিউ আকারে দেওয়া আছে, আপনি শুধু ওইটা ক্লিক করতে হবে, ক্লিক করবেন আর শেষে আপনার সাবমিট করতে হবে। রিপ্লাই ক্লিক করলে দেখা যাবে। হ্যাঁ, রুটিনটা তো বললামই, আপনারা উদ্ভাস.com এ যাওয়ার পরে রুটিন। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা একটু দেখেন। আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু দেখেন। আচ্ছা, স্ক্রিনটা মনে হয় শেয়ার হয়েছে, আপনি দেখেন। আমি রুটিনটার ব্যাপারে আপনাদের দেখা দিচ্ছি। আচ্ছা দেখেন, উদ্ভাস.com এ যাওয়ার পর আমাদের যে হোম পেজটা আসবে সেখান থেকে আপনার বিস্তারিত জানতে ক্লিক করবেন। আপনারা একটু দেখেন। তারপর আপনাদের যে প্রোগ্রামটা ভার্সিটি ক্লাস স্পেশাল ঘর, সেখানে যাবেন। যার পরে দেখেন আপনাদের রুটিনটা দেওয়া আছে, সম্পূর্ণ নতুন ব্যাচের রুটিন ডাউনলোড করেন। এখান থেকে আপনার এই যে রুটিন দেওয়া আছে, নিচে আপনার সিলেবাস দেওয়া আছে, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আর যদি কোনো সমস্যা হয়, এই যে আমাদের যে ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চে যোগাযোগ করবেন, অথবা আমাদের উপরে হটলাইন নাম্বার দেওয়া আছে, এই যে উদ্ভাসের হটলাইন নাম্বার দেওয়া আছে, আপনি হটলাইনে যোগাযোগ করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ক্লাসের রেজাল্টটা হচ্ছে কি আপনার আইডিতে চলে যাবে, আপনি ওইখান থেকে দেখতে পারবেন। রিটেন এক্সাম ওই রকম ভাবে দিবেন, আপনারা যখন পরীক্ষা দিবেন, আপনারা পরীক্ষা দেন, আজকে ডেইলি এক্সাম আছে না, ডেইলি এক্সামটা দেন বলা, দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন, অটো বুঝতে পারবেন। ডেইলি এক্সামগুলো দেন। আচ্ছা, এক্সামটা তো দেখানোর পারমিশন নাই আমাদের, এক্সামটা দেখানোর পারমিশন নাই, তার জন্য ওটা দেখানো যাবে না। আপনি এক্সামে যাওয়ার পরে আপনার আইডিতে যখন আপনি লগ ইন করবেন, তখন আপনার এক্সাম দেখাবে। আপনি লাইভ এক্সামে ক্লিক করার পরে আপনি এক্সামে আপনার তারপর প্রসেসগুলো আপনি আস্তে আস্তে ওটা দেখতে পারবেন, সমস্যা নেই। টাইমে এক্সাম দেওয়া আছে, এক্সামের জন্য দেওয়া আছে, সময় দেওয়া আছে। আচ্ছা, আমার এক্সামটা দেখানোর কোনো অ্যাক্সেস নাই, ওটা শুধু আপনাদের আইডি থেকেই দেখতে হবে। ক্লাসের ভিডিও তো আমি অনেকবার বললাম, আমি অনেক জোরে জোরে বলতেছি। আচ্ছা, সাউন্ড আছে, আপনারা একটু দেখেন বলা। রেকর্ড ক্লাসটা আমার অ্যাক্সেস নাই, আমার আইডিতে অ্যাক্সেস নাই দেখে আমি দেখাতে পারছি না, আপনারা আপনাদের আইডিতে দেখতে পাবেন। রুটিন ডাউনলোড করে দেখাবো, রুটিনটা তারপর তো আপনি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এক্সামের টাইমটা শুনুন, এক্সামের টাইমটা হচ্ছে আমাদের সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত দেওয়া আছে। এর মধ্যে আপনি যে কোনো একটা টাইমে এক্সাম দিতে পারবেন, যে কোনো একটা টাইমে। হ্যাঁ, ক্লাস শেষে আপনাদের রিপ্লাই পিডিএফ চলে যাবে। ভিডিও ডাউনলোড করা যাবে না ভাইয়া, ভিডিও ডাউনলোড করা যাবে না। আচ্ছা, রিটেনের এক্সাম গুলো হচ্ছে আপনার পিকচার তুলতে হবে, পিকচার তুলে ওটা হচ্ছে কি আপনার আপলোড করতে হবে, এটা রিটেনের ক্ষেত্রে। রিটেন পরীক্ষার রেজাল্ট হচ্ছে টিচারের খাতা দেখলেই আপনি পেয়ে যাবেন, টিচারের খাতা দেখা শেষ হলে পেয়ে যাবেন। আগের পিডিএফ তো দেওয়া আছে ভাইয়া, দেখেন বলা, আগের পিডিএফ গুলো দেওয়া আছে। বই সংক্রান্ত বিষয়ে আপনাদের ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে। আমি কিন্তু মানে শুরু থেকে অনেক চিল্লাই বলতেছি আপনাদের পিডিএফ এবং ভিডিওর কথা। আপনারা যেগুলো এরপরে ওগুলো বলেন যে ভাই পিডিএফ এবং ভিডিও কই পাইতেছি না, তাদের তো সমস্যা। আচ্ছা, বইয়ের কোনো পিডিএফ দেওয়া হবে না, বইয়ের কোনো পিডিএফ দেওয়া হবে না। আজকে আপনাদের ডেইলি এক্সাম আছে, ডেইলি এক্সামের সাথে একটা রিটেন এক্সাম আছে 10 মার্কের। আপনারা দেখেন, পরীক্ষাটা দেন, দেন আপনারা বুঝতে পারবেন। আজকে এক্সামটা আপনারা দেন, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন বলা, আজকের এক্সামটা হচ্ছে গিয়ে আপনার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে, যে কোনো একটা টাইম আপনি দিতে পারবেন। প্র্যাকটিস এক্সাম থাকলে দিতে পারবেন, প্র্যাকটিস এক্সাম যদি থাকে তাহলে দিতে পারবেন। 50 মার্কের রিটার্নটা আপনাদের রুটিনে দেওয়া আছে, ওটা মেবি আপনাদের বৃহস্পতিবারে হবে, দেখেন বলা, আর শুক্রবারে এরকম একটা ইয়েতে দেওয়া আছে। প্র্যাকটিস এক্সাম না দেওয়া থাকলে করার কিছু নাই, আপনার লাইভ এক্সাম দিতে হবে। হ্যাঁ, প্রতি সপ্তাহে সেম দিনে হবে, আপনারা রুটিনটা দেখে নেবেন।
রিম ঝিম ভাইয়া, এটা আমি কিন্তু শুরু থেকে মানে অনেক জোরে জোরে বলতেছি আপনাদের পিডিএফ এবং ভিডিওর বিষয়ে। আপনি যদি এখনো যদি বলেন যে ভাই পিডিএফ ভিডিও কোথায় পাবো, তাহলে তো সমস্যা। এরপরেও যদি আপনারা না বুঝেন, আমাদের উদ্ভাসের যে নাম্বার আছে আপনার কাছে, সেটাতে আপনি যোগাযোগ করবেন, অথবা আমাদের যে হটলাইন আছে হটলাইনে যোগাযোগ করবেন। ডেলে এক্সাম কোথায় দিবেন? আপনার আইডিতেই দেখেন বলা এক্সাম দেওয়ার সিস্টেম আছে। আপনার আইডিতেই এক্সামের লাইভ এক্সামের একটা আছে, এক্সামের অপশন আছে, দেখেন বলা। এরপরেও যদি আপনারা না বুঝেন, তাহলে আপনাদের কাছে যে উদ্ভাসের নাম্বার আছে ওই নাম্বারে আপনার যোগাযোগ করলে হবে। আচ্ছা, কোশ্চেনের আনসার আমি আপনারা কি বলতেছেন, মানে অনেক চ্যাট তো অনেক হচ্ছে, তার জন্য দেওয়া যাচ্ছে না। জুম আইডিতে আছে, আছে আছে, দেখেন বলা। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।